বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 15ই আগস্ট 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 44তম ক্লাস এবং দণ্ডবিধির 12তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব দণ্ডবিধির নিন্দনীয় নরহত্যা এবং খুন। এটা যে গতকাল আমরা আলোচনা করেছিলাম, এটার বিস্তারিত ব্যাখ্যা বা অন্যান্য প্রশ্ন যেগুলা বিভিন্ন পরীক্ষায় এসেছে সেটার আলোকে আজকে আমরা শুরু করতে যাচ্ছি। দেখেন, তার আগে গতদিন আমরা যেটা পড়েছিলাম এটা একটু আপনাদের মনে করিয়ে দিই। গতদিন আমরা নিন্দনীয় নরহত্যা এবং খুন এই বিষয়টা বিস্তারিত ব্যাখ্যা সহ করেছিলাম। তো আপনাদের দেখেন গতদিন যা পড়েছিলাম সেটা মনে করাই দিই যে নরহত্যা প্রথমে জানতে হবে। শব্দের অর্থ হলো দুইটা, একটা হলো পুরুষ আর একটা হলো না মানুষ। তাহলে নরহত্যা বলতে বোঝানো হচ্ছে মানুষ হত্যা। একজন মানুষ যখন আরেকজন মানুষকে হত্যা করে এটাকে বলে নরহত্যা। এখন এই নরহত্যাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো আইনগত নরহত্যা আর একটা হলো নিন্দনীয় নরহত্যা। আইনগত নরহত্যা কাকে বলে? যে নরহত্যা করলে কোনো শাস্তির বিধান নাই, এটাকে বলে আইনগত নরহত্যা। যেরকম জল্লাদ ফাঁসি কার্যকর করছে। অপরদিকে নিন্দনীয় নরহত্যা হলো যে নরহত্যা করলে শাস্তির ব্যবস্থা আছে। মানে যে নরহত্যা করলে আপনি বেঁচে যাবেন না, অবশ্যই আপনাকে মামলার শাস্তি পেতে হবে, সেটাকে বলে নিন্দনীয় বা অপরাধমূলক নরহত্যা। এখন নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা দেওয়া হয়েছে 299 ধারায়, আর শাস্তি দেওয়া হয়েছে 304 ধারায়। গতদিন আমরা শাস্তি টাস্তি কিছু পড়ি নাই। আর নিন্দনীয় নরহত্যা 299 ধারায় তিনটি উপায় হতে পারে। কয়টি উপায়? তিনটি। তো নিন্দনীয় নরহত্যা খুব সংক্ষেপে যদি বলি, একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তিকে হত্যা করে অভিপ্রায় নিয়ে বা অভিপ্রায় ছাড়া, অভিপ্রায় নিয়ে অথবা অভিপ্রায় ছাড়া, সেটাকে বলে নিন্দনীয় নরহত্যা। বুঝতে পারছেন? আর নিন্দনীয় নরহত্যাটা যখন খুন হিসেবে গণ্য হবে কি হবে না এটা জানার জন্য আমাদের পড়তে হবে 300 ধারা। 300 ধারার দুইটা অংশ। প্রথম অংশে বলছে হোয়েন কালপোবল হোমিসাইড ইজ মার্ডার, যখন নিন্দনীয় হত্যা খুন হবে। প্রথম ভাগে অনুচ্ছেদ আছে 4টা। আর 300 ধারার যে দ্বিতীয় অংশ এটা বলে ব্যতিক্রম অংশ, হোয়েন কালপোবল হোমিসাইড ইজ নট মার্ডার, মানে যখন নিন্দনীয় হত্যা খুন হবে না। এই জায়গা ব্যতিক্রম আছে মোট 5টা। তাহলে প্রথম অংশ হোয়েন কালপোবল হোমিসাইড ইজ মার্ডার, এই জায়গায় 4টা অনুচ্ছেদ আছে। আমাদের আশেপাশের যতগুলো নিন্দনীয় নরহত্যা হয়েছে এইগুলোর ঘটনার সাথে এই 4টা অনুচ্ছেদের যে কোনো একটা যদি মিলে যায় তাহলে সেই নিন্দনীয় নরহত্যা হবে খুন। প্রথম অনুচ্ছেদ ছিল অভিপ্রায় বা ইন্টেনশন। নিন্দনীয় নরহত্যা যদি অভিপ্রায় নিয়ে করা হয়, পূর্ব পরিকল্পনা নিয়ে করা হয়, তাহলে সেই নিন্দনীয় নরহত্যা খুন হবে। দ্বিতীয় অনুচ্ছেদ ছিল জ্ঞান বা নলেজ। আপনি এমন জ্ঞান নিয়ে নিন্দনীয় নরহত্যাটা করছেন যার ফলে মারা গেছে, তাহলে সেই নিন্দনীয় নরহত্যা খুন হবে। তৃতীয় অনুচ্ছেদ ছিল নেচার অফ ইনজুরি। আপনি এমন ইনজুরি করছেন, এমন প্রকৃতির আঘাত করছেন যার একমাত্র স্বাভাবিক ফল হলো মৃত্যু, সেই নিন্দনীয় নরহত্যা কি হবে? খুন হবে। চতুর্থ অনুচ্ছেদ ছিল ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট, আসন্ন বিপজ্জনক কার্য। আপনার অভিপ্রায় ছিল না কিন্তু আপনি এমন একটা বিপজ্জনক কাজ করছেন, খালি চোখে দেখলেও বোঝা যায় এর একমাত্র ফলাফল হচ্ছে মৃত্যু। জনতার উপর বোমা বর্ষণ করছেন, জনতার উপর গুলি চালাইছেন, এর কি করে ছাদের থেকে, 5 তলার ছাদ থেকে এর কি করে ঠেলা দিয়ে ফেলে দিচ্ছেন। বললেন যে ওর তো আমার হত্যা করার অভিপ্রায় ছিল না, কিন্তু আপনি 5 তলার ছাদ থেকে ধরে নিলাম আপনি আর কি করছেন। কিন্তু 5 তলার ছাদ থেকে যদি কাউকে আর কি করে ফেলে দেয় তাহলে তার একমাত্র ফলাফল কি হতে পারে? মৃত্যু। তাহলে এই নিন্দনীয় নরহত্যাও কি হবে? বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে যে কোনো নরহত্যা যখন নিন্দনীয় নরহত্যা হচ্ছে, খুন হওয়ার আগে সেটা অলরেডি নিন্দনীয় নরহত্যা হয়ে বসে আছে, পরবর্তীতে সেটা হচ্ছে খুন। আচ্ছা, এখন নিন্দনীয় নরহত্যা কখন খুন হবে না এই অংশটা বলছে 300 ধারার ব্যতিক্রম অংশ বা দ্বিতীয় অংশ। এখানে অনুচ্ছেদ আছে কয়টা বলেন? 5টা। প্রথম ব্যতিক্রম বলছে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন। আপনাকে এমন আজে বাজে কথা বলছে, গুরুতর এবং আকস্মিক হঠাৎ উত্তেজিত হয়ে আপনি তাকে হত্যা করছেন, এটা এই নিন্দনীয় হত্যা খুন হবে না। তবে 3টা ব্যতিক্রম আছে যে যখন উত্তেজনা থাকলেও খুন হবে। উত্তেজনাকে আপনি অজুহাত হিসেবে দেখাতে পারবেন না। এক, সরকারি কর্মকর্তা উত্তেজনা দিলে তারে হত্যা করলেও খুন হবে। দুই, উত্তেজনা যদি আপনারে যে দিছে সে উত্তেজনাটা দিছে তার বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে, তখনও সেটা কি হবে? খুন হবে। এখন 5টার যে দ্বিতীয় ব্যতিক্রম সেটা হলো আত্মরক্ষার অধিকার অতিক্রম করে সরল বিশ্বাসে যদি কাউরে
হত্যা করে, সেটাও নিন্দনীয় নরহত্যা, খুন হবে না। তৃতীয় ব্যতিক্রম, সরকারি কর্মকর্তা তার উপর অর্পিত দায়িত্ব পালনকালে সরল বিশ্বাসে যদি কাউরে হত্যা করে ফেলে, তখন সেটা হয়ে যাবে কি নিন্দনীয় নরহত্যা, খুন হবে না। চতুর্থ ব্যতিক্রম ছিল আপনার সাডেন ফাইট বা আকস্মিক কলহ, ঝগড়া লাগাই নিছেন, দুই চার কথা হয়েছে, হাতাহাতিও হয়েছে, এমন সময় একজন আর একজনকে এমন আঘাত করছে, মারা গেছে, তাহলে এটাও কি হবে, সাডেন ফাইট বা আকস্মিক কলহ। এটা অনেকটা কিসের মতো, প্রথম ব্যতিক্রমের মতো, ওই যে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনের মতো। সবশেষে পঞ্চম ব্যতিক্রমে আছে সম্মতি সহ মৃত্যু। 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি যদি সম্মতি দেয়, অবশ্যই তাকে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। 18 বছরের বেশি বয়স্ক দেখা গেল সে পাগল, তার তো সম্মতি দেওয়ার যোগ্যতা নাই। 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি যদি সম্মতি দেয় এবং যদি হত্যা সংঘটিত হয়, সেটা খুন হবে না, সেটা হবে কি নিন্দনীয় হত্যা। এই হলো ভাই মূল থিম। এই যে যে 299 আর 300 দ্বারা এই মূল থিম। এখন আইন পাঠে অনেক আলোচনা আছে, দেখেন আপনি যদি এই মূল আলোচনাটুকু বুঝে থাকেন, নিন্দনীয় নরহত্যা এবং খুন সম্পর্কিত যে প্রশ্নই আসুক না কেন, আমরা ইনশাল্লাহ সেটা শনাক্ত করতে পারবো। দেখেন, তো আমরা আইন পাঠে চলে আসি। এখানে অনেক কথা আছে, এগুলো আমরা বিস্তারিত পড়বো না, সরাসরি চলে আসেন ওই যে মানুষ হত্যা, পাইছেন, হোমিসাইড আছে না, এগুলাও আমরা পড়তে যাব না, এগুলো আমরা পড়তে যাব না। নিন্দনীয় নরহত্যা দেখেন, কালপাবল হোমিসাইড পাইছেন, এই জায়গায় অনেক কথা আছে, এইগুলাও আমরা পড়তে যাব না। আমি আপনাদের বলছিলাম যে নিন্দনীয় নরহত্যা তিনটি উপায় হতে পারে, বলছিলাম না? এই তিনটি উপায় একেবারে দেখেন এই পেজের শেষে, দ্যাট মিনস 722-এর শেষে 1 2 3 তিনটা পয়েন্ট আছে, দেখেন, পাইছেন? পাইছেন না? আচ্ছা, তো এগুলা আমরা সরাসরি প্রশ্নে চলে আসি। এইগুলা লাইন বাই লাইন পড়তে গেলে আমরা কনফিউজড হয়ে যাবো, তার চেয়ে ওই যে পেজ পড়ছি ওই এক পেজ পড়লেই আমাদের নির্ণয় হত্যা খুন শেষ। আমরা চলে আসি 1 নম্বর প্রশ্ন, দেখেন, দ্য পেনাল কোড 1860-এর কোন ধারায় কালপাবল হোমিসাইডের উপাদান বর্ণিত আছে? কালপাবল হোমিসাইড মানে হলো নিন্দনীয় হত্যা, কোন ধারায়? এটার উত্তর কি হবে? 299। আচ্ছা, পরেরটাই দেখেন, দ্য পেনাল কোড এর কোন ধারায় অপরাধমূলক নরহত্যার সংজ্ঞা আছে? সেম প্রশ্ন, কোন ধারায়? 299। ব্যাখ্যা 1 2 3 তিনটা আছে, আমরা এগুলা পড়তে যাব না। আবার আমরা সরাসরি প্রশ্নে এসে জেনে রাখা ভালো, দেখেন যে 299 ধারার নিন্দনীয় নরহত্যার উপাদান বল দিবেন তিনটি। এই যে বলছিলাম না, লেখাইছিলাম না, কয়টা? তিনটা। আর 299 ধারার ব্যাখ্যা আছেও কয়টা? তিনটা। আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি, দেখেন, আপনারা যখন বাসায় বসে প্রশ্ন পড়বেন তখন উত্তরটা আগে হাত দিয়ে ঢেকে রাখবেন, আগে উত্তর আপনি পড়বেন না, আগে পড়ার পরে আগে নিজে নিজে চিন্তা করবেন যে আমার উত্তর এইটা, দেখে আমার সাথে বইয়ের উত্তর মিলে কিনা, বুঝছেন? দেখেন, নিম্নের কোনটি দণ্ডনীয় নরহত্যা নয়? তো এখানে একটা কথা বলছে, দেখেন, ওই 3 নাম্বার, মানে এখানে বলছে যে মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু। আচ্ছা, এখানে একটা ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যাটা আমরা স্কিপ করে আসছি, বাদ দিয়ে আসছি, ওই যে উপরে ব্যাখ্যা 3-এ, নতুন বইতে ব্যাখ্যা 3-এ আছে, পুরাতন বইতে না থাকলে সমস্যা নাই। কি আছে আমি একটু বলে দিই, শুনেন। একটা শিশু যতক্ষণ পর্যন্ত তার মাতৃগর্ভে আছে ততক্ষণ পর্যন্ত সে যদি মারাও যায় সেটা নিন্দনীয় নরহত্যা হবে না, বুঝছেন? কিন্তু শিশুটার কোনো অংশ যদি প্রসূত হয়, প্রসূত হয় মানে বের হয়, তখন তাকে যদি মেরে ফেলা হয় তখন সেটা হবে নিন্দনীয় নরহত্যা, বুঝতে পারছেন? তাহলে যতক্ষণ পর্যন্ত সে মায়ের পেটে আছে ততক্ষণ পর্যন্ত সে মারা গেলেও কি হবে না, নিন্দনীয় নরহত্যা হবে না। ধরেন আপনি, অনেক সময় এরকম হয় না যে হাজবেন্ড ওয়াইফ রে দুইজনের একসাথে হাতাহাতি মারামারি হয়েছে, এখন ওয়াইফ রে আঘাত করছে, ওয়াইফ কিছু হয় নাই কিন্তু পেটের বাচ্চা মারা গেছে, তাহলে এটা কিন্তু নিন্দনীয় নরহত্যা হয় নাই। নিন্দনীয় নরহত্যা হবে কখন? যদি তার কোনো অংশ প্রসূত হয়ে থাকে। আচ্ছা, তাও এই ব্যাখ্যাটা একটু পড়ি, দেখেন, আগের পেজের ব্যাখ্যা 3, এটা একটু পড়ি, দেখেন, পুরাতন বইতে নেই, শুনেন, পুরাতন বইতে জাস্ট এতটুকু আছে যে মাতৃগর্ভস্থ শিশুর কোনো অংশ প্রসূত হলে সেটা নিন্দনীয় নরহত্যা হবে, আর প্রসূত না হলে নিন্দনীয় নরহত্যা হবে না। মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা বলে বিবেচিত হবে না।
মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু ঘটানো নিন্দনীয় হত্যা বলে বিবেচিত হতে পারে যদি শিশুটির, এই যে গোল দিবেন, কোনো অংশ প্রসূত হয়ে থাকে। পাইছেন? কি হয়ে থাকে বলেন? প্রসূত হয়ে থাকে। অর্থাৎ শিশুটি শ্বাস প্রশ্বাস গ্রহণ না করলেও বা সম্পূর্ণরূপে জন্মগ্রহণ না করলেও মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু ঘটানো নিন্দনীয় হত্যা বলে বিবেচিত হতে পারে যদি শিশুটির কোনো অংশ প্রসূত হয়ে থাকে। মায়ের গর্ভে থাকাকালীন শিশুর জীবন মায়ের জীবনের অংশ মর্মে গণ্য করা হয়। আন্ডারলাইন করেন, মায়ের গর্ভে থাকাকালীন শিশুর জীবন মায়ের জীবনের অংশ মর্মে গণ্য করা হয় এবং এই কারণে মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু ঘটানো নিন্দনীয় হত্যা মর্মে গণ্য করা হয় না, বরং সেটা গর্ভপাত, আন্ডারলাইন করবেন, সেটার গর্ভপাত অপরাধ হতে পারে। ধরেন কাউরে আঘাত করছেন, মায়ের পেটে শিশু মারা গেছে, তাহলে এটা হবে মিসক্যারিজ, গর্ভপাত। বুঝছেন? কিন্তু যদি শিশুটার কোনো অংশ প্রসূত হয়েছে, মানে ভূমিষ্ঠ হয়েছে, তারপরে তারে যদি আঘাত করে মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে হবে সেটা নিন্দনীয় নরহত্যা। কিন্তু যে মাত্রই উক্ত শিশুর, আন্ডারলাইন করবেন, কোন শিশুর কোনো অংশ মায়ের গর্ভ থেকে বের হয়, সে মাত্র উক্ত জীবন একজন জীবন্ত মানুষ মর্মে গণ্য করা হয়। এমন প্রসূত শিশুর মৃত্যু ঘটানো নিন্দনীয় নরহত্যা মর্মে গণ্য করা হয়। পাইছেন? টোটালি আন্ডারলাইন করেন, আন্ডারলাইন করে 3টে স্টার দেন। তো আমরা এখানে কি শিখলাম? আমরা শিখলাম হলো যে নিন্দনীয় নরহত্যা যদি মাতৃগর্ভে শিশু থাকলে সেটা নিন্দনীয় নরহত্যা হবে না, তবে শিশুটির যদি কোনো অংশ প্রসূত হয় তাহলে সেটা নিন্দনীয় নরহত্যা হবে। এই যে দেখেন এখানে প্রশ্ন এসেছে, এইবারে এই প্রশ্নটা পড়ি। নিম্নের কোনটি দণ্ডনীয় নরহত্যা নয়? নিন্দনীয় নরহত্যা, অপরাধজনক নরহত্যা, দণ্ডনীয় নরহত্যা সব একই কথা। এই জায়গায় অপশন বলছে দৈহিক জখমের ফলে মৃত্যু, মৃত্যু ঘটানোর অভিপ্রায়কৃত কাজ, মৃত্যুর সম্ভাবনা আছে জেনেও কৃত কাজ, মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু। মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি, দেখেন। এক্স ওয়াই এর চলার পথে গর্ত করে মৃত্যুর ফাঁদ পেতে রাখায় ওয়াই ওই ফাঁদে পড়ে আহত হয়ে মারা যায়। গর্ত কে করছে? এক্স। এবং মৃত্যুর ফাঁদ সে কি রাখছিল? পেতে রাখছিল। এবং ওই ফাঁদে পরে মারা যায়। এক্স এর অপরাধ কি? আচ্ছা দেখেন, এখানে এক্স এর অপরাধ অ্যাকচুয়ালি, এই জায়গায় উত্তর লেখছে দণ্ডনীয় নরহত্যা, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি হবে কি জানেন? খুন। খুন হবে কেন? যে জায়গা সে কি রাখছে? মৃত্যুর ফাঁদ পেতে রাখা। দণ্ডনীয় নরহত্যা, একজন আর একজনের হত্যা করলে দণ্ডনীয় নরহত্যা হবে, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, এটা তো হয়ে বসেই আছে। আর যখন সেখানে ফাঁদ পেতে রাখছে, পরিকল্পনা বা অভিপ্রায় ছিল, তখন এটা হবে কি? খুন। বুঝছেন? তো উত্তর খুন। খুন লেখে নেন, ক লেখেন। এখন আগে ক লেখেন, তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি। লিখছেন? আচ্ছা, উত্তরের জায়গা দেওয়া আছে খ, কিন্তু আমরা কাউন্ট করব কত? ক। ক, ধারা 299 উদাহরণ ক। এখন এই জায়গা বলছে যে এই যে যে উদাহরণটা সরাসরি কত জায়গার উদাহরণ? 299 ধারার উদাহরণ। এখন একজন বলবেন, আপনারা বলবেন স্যার 299 ধারাতে খুনের কথা বলে নাই, 299 ধারায় তো নিন্দনীয় নরহত্যার কথাই বলছে, তাইলে এটার উত্তর খুন হবে কেন? এই প্রশ্ন আসে না? এটার উত্তর খুন হবে কেন? আচ্ছা, 299 ধারা যখন ব্যাখ্যা করছে তখন তখন পর্যন্ত কি খুন কি জিনিস এটা কি আসছে? আমরা জানছি। কিন্তু যে জিনিসটাই 299-তে নিন্দনীয় নরহত্যা হচ্ছে, সেটাই তো সামনে গিয়ে কি হতে পারে? খুন হতেও পারে, আবার কি নাও হতে পারে। এই জন্য দণ্ডনীয় নরহত্যা যে হইছে এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। কিন্তু যেহেতু এই জায়গায় মৃত্যুর ফাঁদ পেতে রাখায় এবং অপশনে দণ্ডনীয় নরহত্যাও আছে, খুনও আছে, তাহলে আমার এখানে উত্তর হবে কি বলেন? খুন। বুঝাইতে পারছি কিনা? অনেকে মনে করে কি যে স্যার 299 ধারার উদাহরণ আছে, এটা জীবনেও খুন হবে না, বিষয়টা কিন্তু তা না। কারণ যেটা নিন্দনীয় নরহত্যা সেটা তো পরবর্তীতে খুন হতেও পারে, নাও পারে। বুঝেন কিনা? আচ্ছা, এই হলো কথা। তাহলে এটার উত্তর আমরা কি কাউন্ট করব? খুন। অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলোর উত্তর এইভাবে হলে ভালো হতো যে খুন বলে গণ্য হবে এমন নিন্দনীয় নরহত্যা, খুন বলে গণ্য হবে না এমন নিন্দনীয় নরহত্যা। কারণ আমরা জানি যে কোনো
খুন সবার আগে সেটা কি? নিন্দনীয় নরহত্যা। আচ্ছা, তো আমরা চলে আসি পরের সেলফ প্র্যাকটিসের 2 নং প্রশ্নে। দেখেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, খুন যদি না থাকে অপশনে তাহলে নিন্দনীয় নরহত্য হবে? জি। খুন যদি না থাকে তাহলে আপনি কেমন আছেন? আপনাদের তো দেখি না, কি অসুস্থ নাকি? স্যার, বাসায় অনেক সমস্যা, একজন পর একজন অসুস্থ লেগেই আছে, আমি খুব আছি সমস্যার মধ্যে স্যার। এজন্যই কোনো পড়াশোনাই হচ্ছে না স্যার। আচ্ছা ঠিক আছে। দেখেন, জি আমরা স্যার। চলে আসি 2 নং প্রশ্নে। দেখেন, সেলফ প্র্যাকটিসের 2। আরিফ জানে জামান একটি ঝোপের আড়ালে রয়েছে। এটা কে জানে? আরিফ। বদরুল তা জানে না। বি সমান সমান বদরুল, বদরুল তা জানে না। আরিফ জামানের মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে অথবা এই ঘটনায় জামানের মৃত্যু ঘটার আশঙ্কা রয়েছে, উদ্দেশ্যে শব্দটা বললেন। আরিফ জামানের মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে বা এই ঘটনায় জামানের মৃত্যু ঘটানোর আশঙ্কা রয়েছে জেনে বদরুলকে উক্ত ঝোপের প্রতি গুলি ছোড়ার জন্য আরিফ প্ররোচিত করে। প্ররোচনা দিছে যে তুমি ওই ঝোপের প্রতি গুলি ছোড়ো। এখন বদরুল তো জানে না যে ওই জায়গা কে আছে। বদরুল গুলি ছোড়ে ও জামানকে হত্যা করে। এই ক্ষেত্রে আরিফ এবং বদরুলের অপরাধ কি? অপশনে যা থাক না না থাক, আগে এটা চিন্তা করেন। বদরুল তো জানতো না, তো এই জায়গায় তার কোনো অপরাধ হয় নাই। আর এই জায়গা আরিফ যে অপরাধ করছে খুনের সহায়তা। কি বলেন? খুনের সহায়তা বা খুনের প্ররোচনা। একটু উত্তরে যাই। দেখেন, আরিফ কোনো অপরাধ করেনি কিন্তু বদরুল খুন করেছে, এটা সঠিক না। আরিফ নিন্দনীয় হত্যা করেছে এবং বদরুল কোনো অপরাধ করেনি। বাকিগুলো একটু পড়ি। বদরুল নিন্দনীয় হত্যা করেছে, আরিফ কোনো অপরাধ করেনি, এটা সঠিক না। উপরে কোনোটিই না। অ্যাকচুয়ালি এই জায়গায় যেটা বোঝাচ্ছে যে আরিফ এই জায়গায় নিন্দনীয় কি করছে? নরহত্যা করছে। যদি কোনো অপশনে থাকতো যে আরিফ খুন করেছে এবং বদরুল কোনো অপরাধ করে নাই, তাহলে উত্তর হতো কোনটা? সেইটা। বুঝতে পারছেন? কিন্তু এই জায়গায় যদিও বলছে নিন্দনীয় নরহত্যা করেছে, অ্যাকচুয়ালি এই জায়গায় নিন্দনীয় নরহত্যা কি করছে? সহায়তা। নিন্দনীয় নরহত্যার সহায়তা। সো এই জন্য উত্তরের জায়গা হচ্ছে কোনটা বলেন? বি। আরিফ নিন্দনীয় হত্যা করেছে এবং বদরুল কোনো অপরাধ করেনি। আচ্ছা, আমরা চলে আসি 3 নং প্রশ্নে। আরিফ গর্তের উপর কাষ্ঠদণ্ডাদি স্টিক্স বা ঘাসের ফরাশ বা টাপ পেতে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে, এটা বললেন, মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে, পাইছেন? বা এর দ্বারা মৃত্যু ঘটার আশঙ্কা রয়েছে জেনে অনুরূপ কোন গর্তের উপর কাষ্ঠদণ্ডাদি ও গাছের ফরাশ পেতে দেয়, উক্ত স্থানে মজবুত বলে বিশ্বাস করে জেড সেটার উপরে পা রাখে এবং সেটার ভিতরে পড়ে মারা যায়। তাহলে আরিফের অপরাধ কি? আচ্ছা, নিন্দনীয় নরহত্যা হইছে, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, কারণ একজন আর একজনে মারলেই তো নিন্দনীয় নরহত্যা। কিন্তু ওই যে যে আছে যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে, মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে, তাহলে এটা কি হবে বলেন? খুন। বুঝছেন? এখন ওই যে আপনাদের প্রশ্ন, এ জায়গায় খুন হবে, অ্যান্সার ক আছে, কিন্তু উত্তর হবে কি? খুন। মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে। বুঝতে পারছেন? এখন কিছু লোকজন আইসা বলবেন যে স্যার এটা তো 299 ধারার উদাহরণ, কিন্তু খুন হবে কেন? ওই যে আগের উত্তর, যে এই জায়গায় কি আছে? নিন্দনীয় নরহত্যা হয়েছে, সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, কিন্তু এই জায়গা তো তার উদ্দেশ্য ছিল। বুঝতে পারছেন? এই কারণে পরবর্তীতে সেটা হয়ে গেছে কি? খুন। 4 নাম্বার দেখেন, আরিফ কোনো পাখিকে গুলি করে হত্যা এবং পাখিটি চুরি করার উদ্দেশ্যে ঝোপের আড়ালে থাকা বদরুলকে গুলি করে হত্যা করে। আরিফ জানতো না যে, এই লাইনটা আন্ডারলাইন করেন, আরিফ জানতো না যে ঝোপের আড়ালে বদরুল ছিল। আরিফ অ্যাকচুয়ালি পাখি চুরি করার জন্য গেছে, কিন্তু ঝোপের আড়ালে যে বদরুল ছিল এটা আরিফের কোনো জ্ঞান ছিল না। এই ক্ষেত্রে আরিফের অপরাধ কি? কোনো অপরাধ করে নাই। বুঝছেন? 6 নং প্রশ্নটা দেখেন, মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু ঘটানো নিন্দনীয় নরহত্যা বলে বিবেচিত হতে পারে যদি শিশুটির কোনো অংশ কি হয়ে থাকে? প্রসূত শব্দের অর্থ ভূমিষ্ঠ।
নিন্দনীয় নরহত্যা এবং খুন তুলনামূলক আলোচনা, এই আলোচনা আমরা পড়তে যাব না, বুঝছেন? আমরা এখানে যেটা পড়বো ওই যে সেলফ প্র্যাকটিসের উদাহরণ পড়বো। দেখেন উদাহরণ পাইছেন ওই যে আপনার 727 পেজে সেলফ প্র্যাকটিসের উদাহরণ পেয়েছেন? 6 নাম্বার কি হয়েছে বলেন? হুম হুম জি হ্যাঁ না, আপনি যদি উপরে সবগুলো বলেন তাহলে শিশু প্রসূত হওয়ার সাথে সাথে তার শ্বাস প্রশ্বাস নেওয়া লাগবে, তার সম্পূর্ণরূপে জন্মগ্রহণ করা লাগবে, কিন্তু ওই খ আর গ এটা নট নেসেসারি, এই দুইটা কন্ডিশন পূরণের দরকার নাই, শুধু প্রসূত হইলেই হবে, বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা একটু প্রশ্নে আসি। সেলফ প্র্যাকটিস। আরিফ জামানকে হত্যা করার অভিপ্রায়ে, এই যে দেখেন, হত্যা করার অভিপ্রায়ে গুলি করে, ফলে জামান মারা যায়, আরিফের অপরাধ কি? এই প্রশ্নের অপশন গুলো ঠিক আছে, অপশন গুলো এইভাবে হওয়া উচিত। দেখেন, খুন বলে গণ্য এমন নিন্দনীয়, বুঝতে পারছেন? হচ্ছে অভিপ্রায় ছিল, তাহলে খুন, বুঝতে পারছেন? সেম প্রশ্নটা যদি 299 ধারার উদাহরণ হতো, তাহলে ওই জায়গা, আমরা তো 300 ধারায় বলছে খুন হবে, কি হবে না, 299 ধারায় হলে এই প্রশ্নের উত্তর হতো নিন্দনীয় নরহত্যা। যখন 300 ধারায় চলে আসতেছে, তাহলে 299 শর্ত পূরণ করছে, 300 পূরণ করছে, তাহলে খুন বলে গণ্য হবে এবং নিন্দনীয় নরহত্যা। এখন কিছু মানুষ আছে যে তারা মনে করে যে 299 ধারা হইলেই আজীবন মনে হয় নিন্দনীয় নরহত্যা, এটা কিন্তু ঠিক না। আমার দেখতে হবে যে 300 ধারার শর্ত সমূহ পূরণ করছে কি করে নাই, করলে খুন, না করলে নিন্দনীয় নরহত্যা। 2 নং প্রশ্নটা দেখেন, আরিফ জামানকে হত্যা করার উদ্দেশ্যে তাকে গুলি করে, ফলে জামান মারা যায়, বোঝাই যাচ্ছে হত্যা করার উদ্দেশ্যে গুলি করছে এবং জামান মারা গেছে, তাহলে এই জায়গায় কি হয়েছে? কোন, বুঝছেন না? আচ্ছা, এরপরে এই যে আলোচনা টালোচনা আছে এগুলা কিছুই পড়বো না, আবার সেলফ প্র্যাকটিসে চলে যাই, আসেন। এই আলোচনা পড়লে আপনি আরো কনফিউজড হবেন, এগুলাতে আমার দরকার নাই, মূল বিষয়বস্তু ওই যে 1 পেজ 2 পেজ দিছি ওই জায়গা পড়ে ফেলবেন। জামান এমন একটি দুরারোগ্য রোগে ভুগছে, সবাই পাইছেন এটা? জামান এমন একটি রোগে ভুগছে যে, আন্ডারলাইন করবেন, এক আঘাতেই তার মৃত্যুর সম্ভাবনা আছে। আরিফ এই কথা গোল দিবেন জেনে, জেনে শব্দটা গোল দেন, আরিফ এই কথা জেনে জামানকে দৈহিক জখম করার অভিপ্রায় আঘাত করে, উক্ত আঘাতের ফলে জামান মারা যায়, আরিফের অপরাধ কি বলেন? হ্যাঁ, তো ওই যে এক আঘাতেই মৃত্যুর সম্ভাবনা আছে এই কথা আরিফ জানতো, যাইনি আঘাত করতে, তাইলে এটা কি হবে? খুন হবে। আচ্ছা আসতেছি, সেটাও আসতেছি, ধৈর্য ধারণ করে দেখেন। জি, হ্যাঁ, তাহলে এটা কোন অনুচ্ছেদের সাথে মিলছে বলেন? 300 ধারার কোন অনুচ্ছেদ? জ্ঞান, জ্ঞান, দ্বিতীয় অনুচ্ছেদ। লালন সাহেব কোথায়? দেখেন, আমরা 2 নং প্রশ্নে আসি। দেখেন, জামান এমন একটি রোগে ভুগছে যে এক আঘাতেই তার মৃত্যুর সম্ভাবনা আছে, এই কথা গোল দিবেন না জেনে, না জেনে শব্দটা গোল দেন, এই কথা না জেনে জামানকে দৈহিক জখম করার অভিপ্রায়ে, আন্ডারলাইন করবেন, এমন আঘাত করে যা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটাতে যথেষ্ট নয়, যথেষ্ট নয়, উক্ত আঘাতের ফলে জামান মারা যায়, আরিফের অপরাধ কি? নিন্দনীয় নিন্দনীয় নরহত্যা, বুঝছেন? আচ্ছা, তারপরের প্রশ্নে আসি। জামান এমন একটি রোগে ভুগছে যে এক আঘাতেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, আরিফ এই কথা গোল দিবেন না জেনে জামানকে দৈহিক জখম করার অভিপ্রায় এমন আঘাত করে যা প্রকৃতির স্বাভাবিক গতিতে, আন্ডারলাইন করবেন, একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট, সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট, উক্ত আঘাতের ফলে জামান মারা যায়, আরিফের অপরাধ কি? কোন?
সে জানে না, ঠিক আছে, বাট এমন আঘাত করছে একজন স্বাভাবিক মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। তাহলে এই নিন্দনীয় হত্যা কি হবে? কতদিন ভালোভাবে বুঝাইছিলাম, আপনাদের মনে আছে কিনা? আমরা 2 নাম্বার পড়ি নাই, 3 নাম্বারে পড়ছি। আর আচ্ছা, 2 নাম্বারে লেখছে মৃত্যু কথাটা যথেষ্ট নয়। হ্যাঁ, নয়ই হবে, কারণ সে না জানে এমন আঘাত করছে যা মৃত্যু ঘটাতে যথেষ্ট নয়, কিন্তু সে মারা গেছে। তাহলে এটা খুন হবে না, এটা হচ্ছে কি নিন্দনীয় নরহত্যা। বুঝছেন? আর যদি যথেষ্ট নয়, যথেষ্ট নয় শব্দটা না থাকতো, যথেষ্ট হতো, তাহলে আবার এটা কি হয়ে যেত? কি নির্মল বলেন? স্যার এই যে তিন থেকে যে কথাটা বলছে এটা হচ্ছে কি জানে না, কিন্তু এমন একটা আঘাত করছে এটা যদি স্বাভাবিক লোকেও করতো সেও মারা যাওয়ার সম্ভাবনা জি, থাকতো। জি, এই জন্যই করেছে। জি। 4 নাম্বারটা দেখেন, আপনারা কি এগুলো বুঝতেছেন? বুঝতেছি স্যার। যদি না বুঝে শুধু এই এমসিকিউ মুখস্থ করেন, এগুলো জীবনেও উত্তর পারবেন না পরীক্ষায় আসলে। বুঝছেন? আরিফ ইচ্ছাকৃতভাবে জামানকে একটি তরবারি দ্বারা আঘাত করে, যা প্রকৃতির স্বাভাবিক গতিতে একজন লোকের মৃত্যু ঘটাতে যথেষ্ট। ফলে জামান মৃত্যুবরণ করে। আরিফের অপরাধ কি? কোন? এটা হচ্ছে তৃতীয় অনুচ্ছেদ, নেচার অফ ইনজুরি। কি বলেন? নেচার অফ ইনজুরি। বিগত বছরের প্রশ্ন, 2017 সালের এমসিকিউ পরীক্ষা একটা প্রশ্ন এসেছে, দেখেন। আপনি যদি এক দুরারোগ্য ব্যাধিতে মুখস্থ করেন, কিন্তু দুরারোগ্য ব্যাধির প্রশ্ন কিন্তু 3 ধরনের হতে পারে। এই যে দেখেন, করিম একটি রোগে ভুগছে যে এক আঘাতেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। খবির এই কথা না জেনে, ভুল দিবেন, না জেনে করিমকে দৈহিক জখম করার অভিপ্রায় এমন আঘাত করে যা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে। 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 উক্ত আঘাতের ফলে করিম মারা যায়, এ জায়গা কি হয়েছে? ভুল হয়েছে স্যার। খুন। কিন্তু যদি মৃত্যু ঘটাতে পারে না, এমন আঘাত করছে যা মৃত্যু ঘটাতে পারে না, তখন সেটা আবার হতো কি? নিন্দনীয় হত্যা। বুঝছেন? হ্যাঁ বলেন, জরানো ছাড়াই দিই। হ্যাঁ, হ্যাঁ, আপনি হয়তো বা শুনেন নাই, আমি বলছি দণ্ডনীয় নরহত্যা, নিন্দনীয় নরহত্যা, অপরাধজনক নরহত্যা, বেআইনি নরহত্যা, শাস্তিমূলক নরহত্যা, সব একই কথা। ইংরেজিতে বলে কালপেবল হোমিসাইড। বুঝছেন? ইংরেজিতে একটাই শব্দ, কিন্তু বাংলায় আপনাদের কনফিউজ করার জন্য, যেহেতু অধিকাংশ পরীক্ষার্থী দেয় পরীক্ষা কিসে? বাংলায়। এই কারণে ওনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিভাষা ব্যবহার করে। বুঝতে পারছেন? ধরেন এই যে নির্মল, নির্মল দাস, এখন বাড়িতে নির্মলের ভালো একটা নাম, মানে ওনার মা দেখা গেল ওনারে অন্য একটা নামে ডাকে। কি নামে ডাকে? না, ওনার ফেসবুক আইডি কষ্টের নদী, কষ্টের নদী নাকি, এরকম অনেক নাম আছে। এখন নির্মল, যে নির্মল দাসও সে, কষ্টের নদীও সে, ব্যক্তি কিন্তু অফিসিয়াল নাম কিন্তু নির্মল দাস। এই জায়গা অফিসিয়াল হচ্ছে ধরেন ইংরেজি প্রতিশব্দ, আর বাংলা হচ্ছে তার হরেক রকমের নামে ডাকে। এই জায়গায় এমনও স্টুডেন্ট আছে যে এই জায়গা আমার কাছে পড়ে উকিলও হয়েছে, কিন্তু তার নাম, যে তার ছেলের নামে নাম, জানি যে অমুক নাম, কিন্তু পরে যে জানছি যে তার নাম, এতদিন যেটা জানছি এটা তার নাম না, এটা হলো তার ছেলের নাম। সে এই জায়গায় পরীক্ষার খাতায়ও সেই নাম লেখছে, ফেসবুক আইডিও সেই নামে, কিন্তু পরে যে ভুল ভাঙছে যে না ওনার নাম এই নাম না, সে জীবনেও কোনোদিন বলে নাই যে আমার নাম এইটা না। যাই হোক, আমরা অবগতি বা জ্ঞান এটা কখনোই পড়তে যাবেন না, এগুলো সব বাদ। আমরা চলে আসি সেলফ প্র্যাকটিসে। দেখেন, হ্যাঁ, ওইগুলাই এখানে লেখা। বললে আরো আরিফ কোনো কারণ ছাড়া জনতার উপর গুলি করে, ফলে বদরুল মারা যায়। আরিফ নিম্নলিখিত কোন অপরাধটি করেছে? ফোন করেছে। এখানে কি করেছে? খুন। কত অনুচ্ছেদ? কত অনুচ্ছেদ? চতুর্থ অনুচ্ছেদ, আসন্ন বিপজ্জনক কার্য। বুঝতে পারছেন? 3 নং প্রশ্নটা ভিভিআই, দেখেন, দণ্ডবিধির 4র্থ অনুচ্ছেদ অনুযায়ী কোন ব্যক্তিকে খুনের জন্য দণ্ডিত করার ক্ষেত্রে নিম্নলিখিত কোন শর্তটি পূরণ করা আবশ্যক? আসন্ন বিপজ্জনক কাজের মাধ্যমে হত্যা করা। এই জায়গায় অভিপ্রায় থাকা বাধ্যতামূলক না।
অভিপ্রায় থাকতেও পারে, নাও পারে, বাট আপনি এমন একটা বিপজ্জনক কাজ করছেন যার ফলে অন্যান্য ব্যক্তিগণ কি গেছে, মারা গেছে। সংক্ষিপ্ত আকারে মনে রাখুন, এটা সংক্ষিপ্ত আকারে ক্রস দেন, ক্রস। আর যে পড়বেন এটা তার নিজ দায়িত্বে, বুঝতে পারছেন? একটু পড়ার দরকারই নাই। নিন্দনীয় নরহত্যা যখন খুন নয়, কোন অংশে বলছে? দ্বিতীয় অংশে। তাহলে আমরা ব্যতিক্রম অংশ, দ্বিতীয় অংশ যেটা বিগত বছরের প্রশ্ন পড়ি, দেখেন। খুন বলে গণ্য হওয়া দণ্ডনীয় নরহত্যা এবং খুন বলে গণ্য না হওয়া দণ্ডনীয় নরহত্যার মধ্যে মুখ্য পার্থক্যকারী উপাদান কোনটি? এখানে এটা দারুণ প্রশ্ন, দেখেন। যে পরিস্থিতিতে অপরাধ সংঘটিত হয়েছে, তিনটে স্টার দেন, আমি একটু ব্যাখ্যা দিই, শুনেন। আচ্ছা, আমার কথা, জি, প্রশ্ন তো বইটা আছে আপনাদের। আচ্ছা শুনেন, ধরেন আমরা পড়ছি যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিরে যদি এমন আঘাত করে যে পূর্ব পরিকল্পনা নিয়ে করুক, জ্ঞান নিয়ে করুক, বা নেচার অফ ইনজুরি এমন যে সেটা হচ্ছে কি, সে ও আঘাতের ফলে মারা গেলে প্রথমত নিন্দনীয় নরহত্যা, পরবর্তীতে সেটা হচ্ছে কি, খুন। বুঝছেন? এখন ধরেন এই জায়গায় এই যে যে শেখ অনিক আর শাকিল, এই নাহাতের মধ্যে কোনো পূর্ব শত্রুতা ছিল না, বাট তোমরা হঠাৎ করে ক্লাসের মাঝে একটা কথা কাটাকাটি নিয়ে দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেছে, এবং হাতাহাতির এক পর্যায়ে ধরেন এই জায়গায় একটা ছুরি ছিল, আদা কাটা, ধরেন ছুরি। এখন আদা কাটা ছুরি শাকিল এমন ভাবে আঘাত করছে শেখ অনিক রে যে শেখ অনিক দেখা গেল এই জায়গায় মারা গেছে। আচ্ছা, এখন আমরা জানি গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে কোনো কাজ করলে, মারা গেলেও সেটা কি হয়, নিন্দনীয়। সেটা কি হয় না, হয় না। কিন্তু এই কাজটা শাকিল যদি বাড়ি থেকে পূর্ব পরিকল্পনা করে আসতো, যে আজকে এই অজুহাত, মানে আজকে অমুক আমার সাথে যে বাঁধাবে তারে, বা অনিক যদি বাধায় বেশি তাল বাহানা করে, তাহলে ওরে অমুক ইন্টিকাটার দিয়ে ওর পেটের ভিতর ঢুকাই মেরে ফেলবো, তাহলে উনি যদি পরিকল্পনা করে আসতো তাহলে এই কাজটা হতো কি, খুন। আর পরিকল্পনা করে আসে নাই, তাৎক্ষণিক ভাবে করেছে, এই জন্য এই কাজটা হয়েছে কি, নিন্দনীয় অপরাধ। এখন আপনাদের তরফ থেকে প্রশ্নটা আসা উচিত ছিল, সেটা হলো যে এইভাবে চিন্তা করেন, যে আমরা যদি এইভাবে মনে করি যে আপনার এন্টিকাটার এক পাশ দিয়ে ঢুকায় আর এক পাশ দিয়ে বের করে ফেলছে, এটা তো নেচার অফ ইনজুরি অনুসারে কি হয়, খুন হয় না? আবার তাহলে ও তো ধরেন উত্তেজিত হয়েই করছে, কিন্তু এক পাশ দিয়ে, এক পেটের এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের করছে, তাহলে এটা তো নেচার অফ ইনজুরি সাথে মিলে যায়, প্রথম অংশের তৃতীয় অনুচ্ছেদের সাথে মিলে যায়। কিন্তু তারপরেও এটা খুন না হয়ে নিন্দনীয় নরহত্যা কেন হচ্ছে? এটা নির্ভর করে যে কোন পরিস্থিতিতে কাজটা করছে, বুঝতে পারছেন? ওই জ্ঞান বলেন, নেচার অফ ইনজুরি বলেন, যাই থাক না কেন, দেখতে হবে কোন পরিস্থিতিতে কাজটা করছে। যদি পূর্ব পরিকল্পনা অনুসারে করে তাহলে খুন, আর যদি পূর্ব পরিকল্পনা ছাড়া করে তাহলে নেচার অফ ইনজুরির সাথে মিলুক, জ্ঞানের সাথে মিলুক, যাই মিলুক না কেন, সেটা কি হবে, নিন্দনীয় অপরাধ। বুঝছেন? এবার এই প্রশ্নটা পড়ি, দেখেন। খুন বলে গণ্য হওয়া দণ্ডনীয় নরহত্যা, খুন বলে গণ্য না হওয়া দণ্ডনীয় নরহত্যার মধ্যে মুখ্য পার্থক্যকারী উপাদান কোনটি? খুনের অভিপ্রায়, আঘাতের গুরুতর প্রকৃতি, ব্যবহৃত অস্ত্রের প্রকৃতি। আন্ডারলাইন করবেন, যে পরিস্থিতিতে অপরাধটি সংঘটিত হয়েছে। বুঝেন? যে পরিস্থিতি, দ্যাট মিন্স ওই পরিস্থিতিটা কি পূর্ব পরিকল্পিত ছিল নাকি ওই পরিস্থিতিটাকে হঠাৎ হয়েছে। তাহলে এটা নির্ভর করে যে ওটা কি খুন হবে নাকি নিন্দনীয় নরহত্যা হবে, এটা নির্ভর করে যে পরিস্থিতিতে অপরাধটা সংঘটিত হয়েছে সেটার উপরে। বুঝছেন? দুই নং প্রশ্নটা দেখেন। দ্য পেনাল কোড 1860-এর 300 ধারায় উল্লেখিত খুনের সংজ্ঞায় কয়টা ব্যতিক্রম আছে? কয়টা? 5টা নাকি? 3 নং দেখেন,
দণ্ডবিধিতে কয়টি ব্যতিক্রমের উল্লেখ আছে যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না? খুন বলে বিবেচিত হবে না কয়টা ক্ষেত্রে? 5টা ক্ষেত্রে নাকি? আচ্ছা, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন এটা আমরা পড়তেছি না, আবার বিগত বছরের প্রশ্ন চলে আসি। 2023 সালের 16 বিজিএস পরীক্ষায় পুরাতন বইতে নেই, একটা প্রশ্ন এসেছে, এটা আমরা একটু পড়ি, দেখেন। এক ব্যক্তি তার স্ত্রীকে আঘাত করার উদ্দেশ্যে আঘাত করতে গিয়ে কোলের নবজাতক শিশুর গায়ে আঘাত লাগে এবং শিশুটি মারা যায়। সে আঘাত করতে গেছে কারে? স্ত্রীরে, কিন্তু কোলের নবজাতক শিশুর গায়ে লাগছে এবং শিশুটি মারা গেছে। দ্য পেনাল কোড 1860-এর 300 ধারার কোন ব্যতিক্রমটি প্রযোজ্য হবে? এই জায়গা বলছে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন। এখন স্ত্রীকে আঘাত করতে গেছে বলতে বোঝাচ্ছে যে, তখন আমরা ব্যাখ্যাটা পড়ি, দেখেন। দ্য পেনাল কোড 1860-এর 300 ধারার প্রথম ব্যতিক্রম অনুসারে অপরাধী গুরুতর এবং আকস্মিক উত্তেজনার ফলে হত্যা ঘটালে তা নিন্দনীয় নরহত্যা হবে, তবে শর্ত হলো উত্তেজনা এমন গুরুতর ছিল যে অপরাধীর আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা ছিল না। অপরাধী গুরুতর এবং আকস্মিক উত্তেজনা গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনের ফলে হত্যা ঘটালে তা নিন্দনীয় নরহত্যা হবে যদি যে উত্তেজনা দিয়েছে শুধুমাত্র তাকে হত্যা করা হয় বা উত্তেজনা প্রদানকারী অতীত ভুলক্রমে দুর্ঘটনাবশত অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়। এখন একটা কথা শুনেন, 301 ধারা 301 ধারায় বলা আছে যে আপনি যারে মৃত্যু ঘটানোর জন্য কাজটা করছেন তারে মৃত্যু না ঘটায় যদি আর একজন ঘটে, তারে মৃত্যু যারে পরিকল্পনা করছেন সে মারা গেলে যেভাবে দণ্ডিত হইতেন আর একজন মারা গেছে সেভাবেই দণ্ডিত হবেন। মানে করিম পরিকল্পনা করছে খবির রে গুলি করে হত্যা করার জন্য, কিন্তু সে খবির রে গুলি করছে, গুলি খবিরের না লেগে লেগে গেছে গণেশের। তাহলে খবির মারা গেলে যেভাবে খুন হতো, গণেশ মারা গেছে সেটাও কি হবে? খুনই হবে। এই কথাটাই বলছে 301 ধারায়। বুঝতে পারছেন? তাহলে এই জায়গায় আঘাত করতে গেছে স্ত্রীরে, কিন্তু আঘাত লেগে গেছে কার? সন্তানের। স্ত্রীরে এটা অ্যাকচুয়ালি আঘাত করতে গিয়ে এই জায়গায় কিন্তু স্ত্রীরে হত্যা করার কোনো অভিপ্রায় তার ছিল না। বুঝতে পারছেন? কিন্তু যে আঘাতটা স্ত্রীর লাগলে স্ত্রী মারা যেত না, কিন্তু সেই আঘাতটা যদি বাচ্চার লাগে তাহলে তার মারা যাওয়ার সম্ভাবনা আছে, এবং মারা গেলে তাহলে সেটা নিন্দনীয় নরহত্যাই হয়েছে। 2 নং প্রশ্নটা দেখেন। একজন পুলিশ কর্মকর্তা আদালতের নির্দেশে করিমকে আইনানুগভাবে গ্রেফতার করে। এতে করিম প্রচন্ড ভাবে উত্তেজিত হয়ে খবিরকে হত্যা করে। মানে একজন খবির হচ্ছে দেন পুলিশ কর্মকর্তা, করিম পেনাল কোডের কোন ধারার শাস্তিযোগ্য অপরাধ করছে বলেন? আচ্ছা, এই জায়গায় শাস্তিযোগ্য অপরাধ সেটা পরের কথা, এই জায়গা কি হয়েছে, খুন নাকি নিন্দনীয় হত্যা হয়েছে বলেন? সরকারি কর্মকর্তারে উত্তেজিত হয়ে হত্যা করলে সেটা কি হবে? খুন হবে। প্রথম ব্যতিক্রমের দ্বিতীয় ব্যতিক্রম, প্রথম ব্যতিক্রমের দ্বিতীয় ব্যতিক্রম, মনে আছে কিনা? সো এই জায়গায় খুনের সংজ্ঞা দিছে 300 ধারায়, খুনের শাস্তি দিছে 302 ধারায়। তাহলে জায়গা করছে 302 ধারা, 302 ধারা। বুঝছেন? এই আপনি বুঝতেছেন স্মৃতি? না বললে প্রশ্ন করবেন। 3 নং প্রশ্নটা দেখেন, বিবিআই, সবই বিবিআই যা পড়তেছি, যে করিম একজন সাক্ষী হিসেবে ম্যাজিস্ট্রেট খবিরের সামনে উপস্থিত হয়। খবির বলেন যে তিনি করিমের সাক্ষ্যের এক শব্দ বিশ্বাস করেন না, করিম মিথ্যা শপথ করেছে। এসব কথায় করিম আকস্মিক ক্রোধে উদ্দীপ্ত হয়ে কবিরকে হত্যা করে। করিমের অপরাধ কি? সরকারি কর্মকর্তারা যদি ঘটনা ঘটাই ফেলায় কি হবে? খুন হবে। বুঝছেন? আমরা সেলফ প্র্যাকটিসের 4 নং প্রশ্ন পড়ি। আরিফ বদরুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং মারার হুমকি দেয়। এতে বদরুল গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে আরিফের বুকে আরিফকে গুলি করে ফেলে, আরিফ মারা যায়। বদরুলের অপরাধ কি বলেন? কারণ ওই যে গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে। বুঝতে পারছেন? তো এইভাবে এই জায়গার যে 5, 6 এগুলো 3টা স্টার দেন, পড়ে ফেলবেন। 5, 6 গুরুত্বপূর্ণ, 7 গুরুত্বপূর্ণ।
8 গুরুত্বপূর্ণ, 9 গুরুত্বপূর্ণ, সবগুলো 3টা করে স্টার দেন। ব্যতিক্রম 2-এ চলে আসি। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার অতিক্রম করা, সেলফ প্র্যাকটিস 1-এর প্রশ্নটা পড়ি, দেখেন। বিবিআই, জামান আরিফকে ঘোড়ার চাবুক দিয়ে এমন ভাবে মারার উপক্রম করে আরিফ যেন গুরুতরভাবে আহত না হয়। জামান মারতেছে কারে? আরিফ রে, যাতে আরিফ গুরুতরভাবে আহত না হয়। আরিফ একটি পিস্তল দেখায়, অন্তস্থ দেন, অন্তস্থ রস্যই দিছে, অন্তস্থ। আরিফ একটি পিস্তল দেখায়। আরিফ বলতেছে যে তুমি যে আমারে মারতেছো, ওই যে কি আছে দেখছো। জামান তারপরেও আরিফকে আক্রমণ করার চেষ্টা করে, পিস্তল দেখার পরেও সে চাবুক থামায় নাই। অন্য কোনো উপায় আরিফ নিজেকে উক্ত প্রহার থেকে বাঁচাতে পারবে না, এই সৎ বিশ্বাসে আরিফ জামানকে গুলি করে হত্যা করে। সে ভাবতেছে পিস্তল দেখালাম তাও সে থামে না, এখনো চাবুক মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে। সে সৎ বিশ্বাসে গুলি করছে, আর ওই জায়গা জামান ফিট হয়ে গেছে, মারা গেছে। তাহলে এটা এটা কি হবে? সৎ বিশ্বাসে বলছে, সৎ বিশ্বাস যে জায়গায় আছে, মারা গেলেই সেটা নিন্দনীয় নরহত্যা। না, সে জানতো, কিন্তু পরিস্থিতিটা দেখেন, সে চাবুক দিয়ে মারতেছে তারপরে সে থামে না। ধরেন আপনি যদি কুকুরের গায়ে দেখা গেল যে কুকুর রে খালি খালি খুঁচাচ্ছেন, ঘুমায় আছে সে, খুঁচাচ্ছেন, কুকুর একটু নড়ে ঘেউ ঘেউ করছে, আবার খুঁচাতেছেন, তো তখন কুকুর এসে আপনারে কামড় দিয়েছে, আপনি মারা গেছেন। এখন কুকুরের কথা যদি বলি, কুকুরের জায়গা খুন করে নাই, কুকুরের জায়গা কি করছে? নিন্দনীয় হত্যা। আচ্ছা দেখেন, যাই হোক, তো তারপরে ব্যতিক্রম 3, সরকারি কর্মচারী ক্ষমতা অতিক্রম করে মৃত্যু ঘটালে। ব্যতিক্রম 4, আকস্মিক কলহ। আর ব্যতিক্রম 5, এটা আমরা বিস্তারিত পড়ছি, ডেথ উইথ কনসেন্ট, এটা আছে সম্মতি সহকারে মৃত্যু। আমরা উদাহরণে চলে আসি, দেখেন যে 1 নম্বর প্রশ্নটা পড়ি। 18 বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মৃত্যুবরণ করে, তাহলে উক্ত মৃত্যু হবে নিন্দনীয় নরহত্যা। 2 নং প্রশ্নটা দেখেন, কত বছরের অধিক বয়স্ক, অধিক বয়স্ক শব্দটা গোল্ডেন, কত বছরের অধিক বয়স্ক হয়ে ইচ্ছাকৃত ভাবে মৃত্যুবরণ করে বা মৃত্যুর ঝুঁকি নেয়, তাহলে নিন্দনীয় নরহত্যা হবে, খুন নয়। কত বছর? 18 বছর। 3 নং প্রশ্নটা দেখি, যে আরিফ একজন আহত সৈনিক, ব্যথা থেকে মুক্তি পেতে এক্স তার নেতা ওয়াই কে অনুরোধ করে তাকে গুলি করতে। সে আহত সৈনিক, বলতেছে বস আমার গুলি করে মেরে ফেলেন, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। ওয়াই উক্ত অনুরোধ অনুযায়ী গুলি করে। ওয়ের অপরাধ কি? খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় নরহত্যা। ওয়াই খুন করতো কখন বলেন? যদি সে 18 বছরের কম বয়স্ক হতো, অথবা সে 18 বছরের বেশি হইলে পাগল উন্মাদ, অথবা যদি সে সম্মতি না দিত। তো ব্যতিক্রম প্রমাণ এই অংশটা দেখেন, দেখেন একটা কথা বলি, আপনি যতই, আপনার বিরুদ্ধে প্রথম মামলা কিন্তু 302 এরই হবে, খুনের মামলাই হবে। তাতে আপনি যদি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেও মৃত্যু ঘটান, তাতেও 302 এর মামলা। আকস্মিক উত্তেজিত হয়ে মৃত্যু ঘটায়, তাতেও কি 302 এর মামলা। এখন মামলায় গিয়ে আপনাকে ব্যতিক্রমের দায়ভার প্রমাণের ভার আপনি আসামির প্রমাণ করতে হবে। আসামি বলবে, বাদী পক্ষ তো চেষ্টা করবে এটা 302, আর আসামি বলবে যে এই জায়গায় আমি বিশেষ ব্যতিক্রমের মধ্যে পড়ি। তো সাক্ষ্য আইনের 105 ধারা অনুসারে এই বিশেষ ব্যতিক্রম প্রমাণের দায়ভার যে দাবি করবে সে। তো আসামি যদি বলে যে আমার এটা নিন্দনীয় নরহত্যা হয়েছে, এটা খুন হয় নাই, এটা প্রমাণ করতে হবে কার? আসামিকে। সেই কথাই বলছে। হ্যাঁ তপন বলেন। এখন মামলায় তো আপনার ধরেন রাগের বশবর্তী হয়েও মারছে, রাগের বশবর্তী হয়ে মারার পরে আপনি কি, যে উকিল সাহেব কেস লেখছে সে কি বলবে যে রাগের বশবর্তী হয়ে মারছে? তার তো পূর্ব শত্রুতার জের ছিল, এই সেই বিভিন্নতা দিয়েই তো লেখবে। এখন রাগের বশবর্তী হয়ে যে মারছে,
এখন সে যা খুশি লিখুক, সেটা অন্য ব্যাপার। সে লিখলে ওটা তো তারই প্রমাণ করতে হবে। এমন না যে সে লিখলো আর আপনারে ফাঁসি দিয়ে দিল। লিখলে তো ওটা তারই প্রমাণ করতে হবে, আর আসামি পক্ষের আইনজীবী তো সাক্ষীরে জেরা করার সুযোগ পাবে। আর আসামি যদি দাবি করে যে সে নির্দোষ, সে ব্যতিক্রমের অধিকারী, তাহলে ব্যতিক্রম প্রমাণের দায়ভার তার। বুঝতে পারছেন? আচ্ছা, তো দেখেন, সাক্ষ্য আইনের 105 ধারা অনুযায়ী দণ্ডবিধির 300 ধারার দ্বিতীয় অংশে উল্লেখিত বিশেষ ব্যতিক্রম সমূহ প্রমাণের ভার সর্বদা, আন্ডারলাইন করবেন, ব্যতিক্রম দাবিকারী বা আসামির উপর বর্তাবে। অর্থাৎ আসামি যদি দাবি করে নিন্দনীয় নরহত্যাটি খুন, তাহলে তাকেই তা প্রমাণ করতে হবে। সাক্ষ্য আইনের কত ধারায়? 105 ধারায়। তো আমরা তাহলে সেলফ প্র্যাকটিসের 1 নং প্রশ্নটা দেখি, যে 300 ধারার দ্বিতীয় অংশে উল্লেখিত ব্যতিক্রম সমূহ প্রমাণের ভার কার? আসামির। তো আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে এসে আমরা এই নিন্দনীয় নরহত্যা এবং খুনের শাস্তি পড়ব। শাস্তি, নিন্দনীয় নরহত্যা এবং খুনের শাস্তি। তো পানিশমেন্ট ফর কালপেবল হোমিসাইড অ্যান্ড মার্ডার। তো খুনের সংজ্ঞা দিছে 300 ধারায়, খুনের শাস্তি বলছে 302। আর নিন্দনীয় হত্যার সংজ্ঞা দিছে 299 ধারায়, শাস্তি বলছে 304। মাঝে একটা ধারা আছে 301। 301 ধারায় কখনো মামলা হয় না। 301 ধারাটা সাবস্টেন্টিভ নেচারের না, 301 ধারাটা প্রসিডিউরাল নেচারের। ওই জায়গা জাস্ট বলে দিছে যে একজনে মারতে গিয়ে যদি আর একজনে মেরে ফেলে, তাহলে যারে পরিকল্পনা করছিল তারে মারলে যেভাবে সাজা হতো, আর একজন মারা গেছে সেইভাবেই সাজা হবে। তো মামলা কখনো 301 ধারায় হয় না, মামলা হবে 302 অথবা 304। বুঝছেন? আচ্ছা, তো আমরা প্রথমেই চলে আসি ধারা 302, খুনের শাস্তি, পানিশমেন্ট ফর মার্ডার। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে 302 এর যে শাস্তি, সর্বোচ্চ মৃত্যুদণ্ড, আর যদি কম হয় তাহলে কি? যাবজ্জীবন কারাদণ্ড, এবং সেই সাথে কি বলেন? অর্থদণ্ড। অর্থদণ্ড এখানে অবশ্যই এবং আছে। 303 ধারাটা দেখেন। আচ্ছা, আপনারা কথা যদি স্পষ্ট শুনতে না পান আমার অবশ্যই জানাবেন। 303 ধারাটা দেখেন। যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি। যাবজ্জীবন দণ্ডে মানে যে কোনো একটা, একজন ব্যক্তি যে অলরেডি আগে একটা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে, তারপরে তার আবার কি হয়েছে, সে যদি কাউরে খুন করে, তাহলে একমাত্র শাস্তি দেখেন মৃত্যুদণ্ড। এই জায়গায় একটু ব্র্যাকেটে লেখেন অর্থদণ্ড নেই। ব্র্যাকেটে একটু লেখেন 303-এ অর্থদণ্ড নেই। বিমল সাহেব, মিলতেছে না? এইটুক তো মিলার কথা। বিমল সাহেব, এইটুক তো মেলার কথা। তাহলে 303-এর একমাত্র সাজা কি? মৃত্যুদণ্ড। এবং এই জায়গায় কোনো অর্থদণ্ডের বিধান নাই। আমরা চলে আসি 304। 304 ধারায় কি বলেছে দেখেন, যে খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় নরহত্যার শাস্তি, পানিশমেন্ট ফর কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। এখানে একটু দেখেন, মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে, মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে নরহত্যা করলে, এই অভিপ্রায়ের আগে একটা শব্দ লেখেন, তাৎক্ষণিক অভিপ্রায়, মানে ইনস্ট্যান্ট অভিপ্রায়। মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে নরহত্যা করলে যেটা খুন নয়, সেই ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত যে কোনো গণনার কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। এখন আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকে হয়তো বা ভাবতে পারেন যে স্যার অভিপ্রায় থাকলে তো খুন হওয়ার কথা, কারণ প্রথম অনুচ্ছেদ অভিপ্রায় না, তাহলে এই জায়গা অভিপ্রায় নিয়ে নরহত্যা, নিন্দনীয় নরহত্যার সাজা কেন হচ্ছে? এই জায়গা যে অভিপ্রায়টা বলতেছে এটা হলো তাৎক্ষণিক অভিপ্রায়। তাৎক্ষণিক অভিপ্রায় কি? ধরেন এইভাবে বলা যায় যে আপনারা এমন একটা বাজে কথা বলছে, আপনি ওই মুহূর্তে উত্তেজিত হয়ে আপনার বৈধ পিস্তলই আপনার সাথে আছে, আপনি তারে পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলছেন, তোমার কত বড় সাহস, তুমি এই কথা বলো, তোমাকে এখনই মেরে ফেলবো, এবং তারে ঠিকই গুলি করে মেরে ফেলছে। এবং এই জায়গায় সে
মৃত্যু ঘটানোর অভিপ্রায় তার ছিল, এই কারণেই সে গুলিটা করছে, কিন্তু তবুও এটা খুন হবে না। কেন হবে না? কারণ এই অভিপ্রায়টা কি অভিপ্রায়? তাৎক্ষণিক অভিপ্রায়। এই কাজটা সে করছে কেন? গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে। আর যদি সে বাড়ি থেকে পরিকল্পনা করে আসতো আগে থেকে যে ওরে পিস্তল দিয়ে গুলি করবো, তখন আবার এটা কি হয়ে যেত? খুন হয়ে যেত। বুঝতে পারছেন? আচ্ছা, পরেরটা দেখেন, গোল্ডেন অভিপ্রায় ছাড়া। অভিপ্রায় ছাড়া কিন্তু জানে যে এমন কার্য সম্ভবত মৃত্যু ঘটাবে বা এমন শারীরিক জখম ঘটাবে যা সম্ভবত মৃত্যু ঘটাবে, তাহলে গোল দিবেন 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড বা জরিমানা সহ বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। গরম লাগে? ফ্যান ওটা চালান। এই নূর আলম, হাসি দিতে হবে কাপড় দিয়ে মুখে। আপনারা এই জায়গায় সবাই মানে কয়দিন পর উকিল সাহেব হবেন, কেউ ফাঁকা জায়গায় হাসি দিবেন না, ঠিক আছে? কিছু না থাকলে শার্টের সাথে মুখ দিয়ে দিবেন যাতে আপনার জামাই লাগে। আচ্ছা, তো যাই হোক, অভিপ্রায় ছাড়া যদি কেউ নিন্দনীয় হত্যা করে, এখন অভিপ্রায় ছাড়া নিন্দনীয় হত্যা কেমনে? ধরেন ওই একজনের সাথে আর একজনের কথা কাটাকাটি হয়েছে, এখন সে দেশে ঘুষি, ঘুষিতে কারো মারা যাওয়ার কথা না, কিন্তু সে মারা গেছে। তাহলে এখন এই কাজটা করছে কি? অভিপ্রায় ছাড়া, এবং এই ক্ষেত্রে সাজা হতে পারে 10 বছর বা অর্থদণ্ড বা উভয়। এবং এখানে একটা বিষয় দেখেন ভাই, এই যে যে দ্বিতীয় অংশ অভিপ্রায় ছাড়া, এই জায়গা 10 বছর বা জরিমানা বা উভয়, মানে এই জায়গা আপনারা কারাদণ্ড না দিয়ে শুধু অর্থদণ্ড দিতে পারে যদি অভিপ্রায় ছাড়া কাজটা করা হয়। এই বাটা গোল দেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। সাধারণত বড় বড় সাজার ক্ষেত্রে অর্থদণ্ডটা এবং থাকে, কারাদণ্ড এবং, কিন্তু এই যে একটা ব্যতিক্রম, 10 বছর সাজা, কিন্তু এই জায়গায় কি আছে? বা বা অর্থদণ্ড বা উভয়, দুইটা যে কোনো একটা অথবা দুইটাও দিতে পারে। এটা বিচারকের বিবেচনামূলক ক্ষমতা। বুঝতে পারছেন? তো কে বলতে পারবেন যে নিন্দনীয় হত্যায় অভিপ্রায় আসলো, তো এটা খুন হইলো না কেন? এই জায়গা কি অভিপ্রায় বলতেছে? ওই ইনস্ট্যান্টলি তার কি অভিপ্রায় ছিল না নাকি? হযরত মুসা আলাইহিস সালাম আমাদের নবী, উনি ফেরাউনের এক বাহিনী, এক পুলিশে উনি একটা ঘুষি দিছিল, উনি তারে হত্যা করার অভিপ্রায়ে ঘুষি দেয় নাই, তারে দেশে এমনি ঘুষি, সে তো কি আছে, মারা গেছে। তাহলে এখন উনি তো ওই জায়গায় তারে তো মানে হত্যা করার উদ্দেশ্যে ঘুষি দেয় নাই, তাহলে ঘুষি দেশে মারা গেছে, যেখানে নিন্দনীয় ওনার হত্যা হয়েছে, কিন্তু ওনার ওই জায়গায় কি ছিল না? অভিপ্রায় ছিল না। তো আমরা সংক্ষেপে বিষয়গুলো মনে রাখি, এগুলা পড়বো না, এই জায়গা যা পড়ছি সেই কথাগুলোই বলেছে। আহ বিগত বছরের প্রশ্ন চলে আসি, দেখেন। দ্য পেনাল কোড 1860 অনুযায়ী হত্যার শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। এখানে হত্যা বলতে বোঝাইছে খুন, এই জায়গায় হত্যা বলতে কি বোঝাচ্ছে? খুন। তারপরে 2 নং প্রশ্নটা যদি দেখেন, যে দণ্ডবিধির নিচের কোন ধারার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড? একমাত্র শব্দটা বললেন কত ধারা? 303 ধারা। 303 ধারা একমাত্র শাস্তি বলছে। 302-তে তো যাবজ্জীবন কারাদণ্ড আছে, আবার অর্থদণ্ড আছে। বুঝছেন? 303 ধারাটা দেখেন, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংঘটিত খুনের সর্বনিম্ন শাস্তি কি? মৃত্যুদণ্ড। 4 নাম্বারটা বিবিআই, নিম্ন দণ্ডবিধির কোন ধারার অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হবে না? 302, 303, 396, 304। 396 আসে খুন সহ ডাকাতি, এটা মৃত্যুদণ্ড। আর 304-এ নিন্দনীয় নরহত্যা, এটার শাস্তি মৃত্যুদণ্ড নাই। বুঝছেন? সেলফ প্র্যাকটিসে চলে আসেন। সেলফ প্র্যাকটিসের 6 নং প্রশ্নটা বিবিআই প্রশ্ন, কিন্তু সবই পড়বেন, কিন্তু বিবিআই গুলো একটু ভালো করে পড়বেন। আর এই যে যে আপনাদের বই দাগাই, কেউ কি রাগন নাকি যে টাকা দিয়ে বই কিনছি, টাকাবো কেন? এই বই দাগানোটা আপনার কখন কাজে লাগবে জানেন?
যখন আপনার পরীক্ষা আসন্ন, ধরেন পরীক্ষার আগের রাতে, তার আগের রাতে, তখন তো আপনার বইয়ে লাইন বাই লাইন পড়ার সুযোগ নেই। তখন আমি দেখবো যে কোন জায়গায় 3 স্টার আছে, কোন জায়গায় আন্ডারলাইন আছে, কোন জায়গায় গোল দিতে বলছি, এই জিনিসগুলো যাতে, এবং লাল কালিতে দাগাইতে বলি, লাল কালিতে দাগানোর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। লাল কালির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে হলো যে রংটা দূর থেকে দেখা যায়। দেখবেন যে এক জায়গায় কালো কালিও আছে, এক জায়গায় লাল কালিও আছে, কোনটা আগে চোখে পড়বে? লাল কালি। এই কারণে বিরিয়ানির দোকানে লাল সালু দিয়ে হাড়ি ঢেকে রাখে, ওটারও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, যাতে ওই জায়গায় চোখ পড়ে আর দূর থেকেও দেখা যায়। তো দেখেন, আমরা 6 নং প্রশ্নটা পড়ি, যে দণ্ডবিধির 334 ধারার প্রথম অংশে, সরি 304 ধারার প্রথম অংশে খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় নরহত্যার শাস্তি কি? খুন বলে গণ্য নয়, আচ্ছা, যাবজ্জীবন কারাবাস বা অনধিক কত? 10 বছর বা যে কোনো বর্ণনার কারাবাস, নাকি? 7 নং দেখেন, দণ্ডবিধির 304-এর গোল দিবেন দ্বিতীয় অংশে। তৃতীয় অংশে উপরের প্রশ্নটা হলো প্রথম অংশ, আর এটা হলো 304-এর কোন অংশ? দ্বিতীয় অংশ। খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় নরহত্যার শাস্তি কি? অনধিক 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনা কারাবাস, অর্থদণ্ড বা উভয়। বুঝছেন? আর এই জায়গা বাদ বাকি যে প্রশ্ন আছে এগুলো পড়ে ফেলেন। চলে আসি আমরা নিন্দনীয় নরহত্যা নয় এমন হত্যা। এটা আপনাদের পুরাতন বইতে নেই, বাট এইভাবে নাই, অন্যভাবে আছে। আমি একটু বলি, শুনেন, আগে আমার ব্যাখ্যা শুনেন। আমরা গতদিন এটা পড়ছি যে অবহেলা বা বেপরোয়া ভাবে যদি কোনো আহ, জাম বা অশ্বারোহণ করে রাজপথে যদি কারো মৃত্যু ঘটায়, তাহলে 304-এর খতে সাজা হতে পারে কত বছর? 3 বছর, বা অর্থদণ্ড বা উভয়। মনে আছে? আবার 304-এর ক এখন পড়বো, ওটা তো 304-এর খতে আছে। আর 304-এর কতে আছে অবহেলার কারণে যদি কারো মৃত্যু ঘটায়। এখন এটা নট ড্রাইভার, মানে রাজপথে না, অবহেলার কারণে। উদাহরণস্বরূপ বলা যায় ডাক্তার অপারেশন করতে গিয়ে অবহেলা করে একজনকে মেরে ফেলতে, তাহলে এই জায়গায় ডাক্তারের কি ছিল? অবহেলা ছিল। তাহলে ডাক্তারের সাজা হবে 304 ক ধারায়, 304 ক ধারায়। এবং 304 কতে সাজা আছে 5 বছর। কত বছর? 5 বছর। তো তাহলে এই যে 304 কতে যে অবহেলার মৃত্যু, 304 খতে যে অবহেলার মৃত্যু, এই দুইটা মৃত্যু কিন্তু নিন্দনীয় নরহত্যা হিসেবে বিবেচিত হবে না। এটা নিন্দনীয় নরহত্যা তো নয়, খুনও না, এটা হচ্ছে অবহেলার কারণে মৃত্যু। তাহলে 304 ক বা 304 খ যে মৃত্যু, এটা কিসের কারণে মৃত্যু? অবহেলার কারণে মৃত্যু। এটা কিন্তু নিন্দনীয় নরহত্যা বলে বিবেচিত হবে না। দীপক সাহেব, বুঝছেন? একটু পড়ি, দেখেন, দণ্ডবিধি 304 ক ও 304 খ দ্বারাই নিন্দনীয় নরহত্যা মর্মে গণ্য হয় না, নট অ্যামাউন্টিং টু কালপেবল হোমিসাইড এমন হত্যার শাস্তি উল্লেখ আছে। 304 ক দ্বারাই অবহেলাজনিত হত্যা এবং 304 খ দ্বারাই জনপথে বেপরোয়া যান বা অশ্ব চালিয়ে শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। পাইছেন? বইতে পাইছেন? আচ্ছা, প্রথমে আমরা চলে আসি 304 ক। 304 ক, অবহেলার ফলে মৃত্যু ঘটালে, কজিং ডেথ বাই নেগলিজেন্স। 304 ক ধারায় বেপরোয়া বা অবহেলা জনিত হত্যা বা নিন্দনীয় নরহত্যা মর্মে গণ্য হয় না। এটা মনে রাখেন, 304 ক নিন্দনীয় নরহত্যা না, এটা হলো অবহেলা জনিত হত্যা। এমন হত্যার জন্য যে কোনো ব্যক্তি গোল দিবেন 5 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাবাস, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। কত সাজা? 5 বছর বা অর্থদণ্ড, বাকি উভয়। 304 ক ধারা প্রয়োগ করতে হলে প্রমাণ করতে হবে হত্যা করার জন্য অপরাধীর, আন্ডারলাইন করবেন, কোন অভিপ্রায় বা জ্ঞান ছিল না, কিন্তু তার অবহেলা ছিল। কারণ ডাক্তার যখন একটা অপারেশন করছে, ডাক্তারের অবশ্যই ওই রোগীরে হত্যা করার কোনো অভিপ্রায় দরকার নাই, কিন্তু তার কি ছিল? অবহেলা ছিল, এবং অবহেলার কারণে মৃত্যু হয়েছে। যেমন আন্ডারলাইন করবেন, ডাক্তারদের অবহেলা, ডাক্তারদের অবহেলা। 304 ক ধারা মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা জ্ঞান ছিল কিনা তা বিবেচ্য বিষয় না। এই 304-এর কতে কাউরে সাজা দিতে হলে এই জায়গায় ওই ডাক্তারের মৃত্যু ঘটানোর অভিপ্রায় ছিল কি ছিল না, এটা অপ্রাসঙ্গিক। এই জায়গায় আমার প্রমাণ করতে হবে তার কি ছিল? অবহেলা ছিল। বুঝছেন?
এই জায়গায় বাদী পক্ষের প্রমাণ করার দরকার নাই যে তার হত্যা ঘটানোর অভিপ্রায় ছিল, এটা দরকার নাই, দেখাইতে হবে কি ছিল, তার অবহেলা ছিল। একটু ব্র্যাকেটে লিখেন আমলযোগ্য, আমলযোগ্য কমা আমলযোগ্য, জামিনযোগ্য, ও আপোষযোগ্য। আপোষযোগ্য, আপোষযোগ্য মানে যদি কোনো ডাক্তারের বিরুদ্ধে এই ধারায় মামলা হয় তারা বিনা প্রমাণে গ্রেফতার করতে পারে। আমলযোগ্য মানে হলো যারা বিনা প্রমাণে গ্রেফতার করতে পারে। আবার ডাক্তার জামিন চাওয়ার সাথে সাথে জামিন পাবে, কারণ এটা জামিন যোগ্য, কিন্তু এটা আপোষযোগ্য না। আপোষযোগ্য না বলতে কোর্টের মাধ্যমে আপোষ করা যাবে না, সিস্টেমে যেভাবে আপোষ করেন সাক্ষী দিয়ে সেইভাবে, কিন্তু এমনিতে আপোষযোগ্য ধারা না। এছাড়া নিচে আর একটা ধারা লেখেন, ধারা 338, ধারা 338 হাইপেন দিয়ে লেখেন, হয়কারে হার রস্যই কয়কারে পেয়ার নয়, এটা দিয়ে না জানো আবার, হাইপেন দিয়ে লেখেন যে অবহেলার ফলে গুরুতর আঘাত, অবহেলার ফলে গুরুতর আঘাত, না 338, অবহেলার ফলে গুরুতর আঘাত। আবার হাইপেন দিয়ে বা তীরচিহ্ন দিয়ে লেখেন 2 বছর অবলিক 5,000, 2 বছর 5,000, অবলিক উভয়। এটার ব্যাখ্যা হইল ডাক্তার অবহেলা করছে, রোগী মারা যায় নাই, কিন্তু চোখ একটা নষ্ট হয়ে গেছে, পায়ে একটা কাটা পরে কাটা লাগছে, তাহলে এই ক্ষেত্রে মামলা হবে 338 ধারায়। সাজা কত বলেন? 2 বছর বাকি 5,000 টাকা উভয়। বুঝতে পারছেন? আমরা চলে আসি পরের ধারায়, জনপথে। এই জায়গায় জনপথ ব্যবহার করছে, কোন জায়গায় বাংলায় রাজপথ ব্যবহার করছে, বাট অ্যাকচুয়ালি ইংরেজিতে ব্যবহার করছে পাবলিক ওয়ে, মানে চলাচলের রাস্তা, যে জায়গাতে জনগণ চলাচল করে। এটা বিশ্ব রোডও হইতে পারে বা আমাদের সামনে বাসার রাস্তাও হতে পারে, যে জায়গাতে পাবলিক চলাচল করে। তো জনপথে বেপরোয়া যান বা অশ্ব চালিয়ে মৃত্যু ঘটায়, কজিং ডেথ বাই র্যাশ ড্রাইভিং অর রাইডিং অন এ পাবলিক ওয়ে, ধারা 304 খ। জনপথে বেপরোয়া যান বা অশ্ব চালিয়ে মৃত্যু ঘটায় এবং যেটা নিন্দনীয় নরহত্যা না, সে ব্যক্তি গোল দিবেন 3 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। বুঝছেন? নিচে একটু লেখেন, ফাঁকা জায়গা আছে একটু লেখেন, তবে বর্তমানে সড়ক পরিবহন আইন, বর্তমানে সড়ক পরিবহন আইন 2018 এর 105 ধারায় হাইপেন দিয়ে লেখেন 5 বছর অবলিক 5 লাখ 5 লাখ। অবলিক উভয়। সড়ক পরিবহন আইন 2018। এখন আর মানে আমাদের দণ্ডবিধি পড়তে হবে, পরীক্ষায় আসবে, কিন্তু এখন মামলা হয় সড়ক পরিবহন আইনের 2018 এর 105 ধারায়, এবং এই জায়গায় সাজা আছে 5 বছর 5 লাখ, আর দণ্ডবিধিতে সাজা আছে 3 বছর প্লাস অর্থদণ্ড।
আচ্ছা, এখন দেখেন এখানে আর একটু নিচে লেখেন, ধারা 338 ক, ধারা 338 ক। কতে ব্র্যাকেট দিবেন? ব্র্যাকেট নাই কিন্তু 338 ক। বেপরোয়া যান চালিয়ে, হাইপেন দিয়ে লেখেন, বেপরোয়া যান চালিয়ে গুরুতর আঘাত, বেপরোয়া যান চালিয়ে গুরুতর আঘাত, 2 বছর অবলিক জরিমানা। বুঝছেন? তাহলে আমরা জানলাম যে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে যদি কারো মৃত্যু ঘটায় তাহলে 304-এর খ, আর বেপরোয়া যান চালিয়ে যদি কারো গুরুতর আঘাত করে তাহলে 338 ক, 338 ক। 2 বছর এবং কি বলেন, জরিমানা। কোনো প্রশ্ন আছে? কে কে বললেন, বলেন বলেন। জরিমানার পরিমাণ যেন কি জিগাইলেন না কে? আপনি? জরিমানার পরিমাণ কত হবে দিন মোহাম্মদ সাহেব বলেন, সে জায়গা উল্লেখ নাই। যে জায়গা শুধু বলা আছে জরিমানা, তাহলে এটা দণ্ডবিধির আমরা আপনারা পান নাই, 63 ধারায় বলা আছে যে অত্যাধিক হবে না, আদালত যেটা নির্ধারণ করবে সেটা কিন্তু কি হবে না, অত্যাধিক হবে না। বুঝতে পারছেন? আমরা পরবর্তী অংশে চলে যাই, দেখেন আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনা, অ্যাবেটমেন্ট অফ সুইসাইড, ধারা 305 থেকে 306। আন্ডারলাইন করেন, 305 থেকে 306 আত্মহত্যা সহায়তা। তো দণ্ডবিধির 305 ও 306 ধারায় আত্মহত্যার সহায়তা বা প্ররোচনা করা শাস্তিযোগ্য অপরাধ। 305 ধারায় শিশু বা উন্মাদ ইত্যাদি ব্যক্তির আত্মহত্যায় সহায়তা করা শাস্তিযোগ্য অপরাধ। যেখানে 306 ধারায় কোনো প্রাপ্তবয়স্ক বা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করা শাস্তিযোগ্য অপরাধ। প্রথমে আমরা চলে আসি 305 ধারা, আন্ডারলাইন করবেন, শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় অপসহায়তা। আপনি এমন একজনকে আত্মহত্যায় অপসহায়তা করেছেন যিনি হলেন শিশু, যিনি হলেন উন্মাদ। অ্যাবেটমেন্ট অফ সুইসাইড অফ চাইল্ড অর ইনসেন্ট, চাইল্ড মানে হলো শিশু, ইনসেন্ট মানে হলো উন্মাদ বা পাগল। তো ধারা কত? 305। 305 ধারায় নিম্নলিখিত ব্যক্তিদের আত্মহত্যায় প্ররোচনা করা শাস্তিযোগ্য অপরাধ। 18 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তি, 18 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তি বা কোন উন্মাদ ব্যক্তি, উন্মাদ ব্যক্তির বয়স কত হতে হবে? যে কোনো বয়স। বিকারগ্রস্ত ব্যক্তি, উন্মাদ বিকারগ্রস্ত একই ধরে নেন। বোকা বা জড়বুদ্ধ ব্যক্তি, বোকা উন্মাদ আর বোকা কিন্তু অ্যাকচুয়ালি একটা। বোকা ধরেন সে অন্য কিছু বুঝে কিন্তু সহজ সরল, ঠিক আছে? বা কোন উন্মাত্ততা বা মাতাল ব্যক্তি, ইনটক্সিকেটেড পার্সন, একটু ব্রাকেটে লিখে রাখেন, স্বেচ্ছায় বা অনিচ্ছায় মাতাল যাই হোক না কেন, স্বেচ্ছায় বা অনিচ্ছায় মাতাল যাই হোক না কেন। 305, স্বেচ্ছায় বা অনিচ্ছায় মাতাল যাই হোক না কেন। তো এখানে যে বিষয়টা বুঝবেন সেটা হলো যে 18 বছরের কম বয়স্ক ব্যক্তি হোক, উন্মাদ হোক, বিকারগ্রস্ত হোক, বোকা বা জড়বুদ্ধি হোক, উন্মাদ বা মাতাল ব্যক্তি যাই হোক না কেন, সে দণ্ডিত হবে কত ধারায়?
305 ধারায় এরকম কোন ব্যক্তির যদি আত্মহত্যায় প্ররোচনা দিয়ে হয়। শাস্তিতে চলে আসি, দেখেন শাস্তি গোল দিবেন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। হয় মৃত্যুদণ্ড হবে, না হলে কি হবে যাবজ্জীবন কারাদণ্ড, না হলে কত 10 বছর। এরপরে চলে আসেন আত্মহত্যায় অপসহায়তা। উপরে যাদেরকে বলেছে তারা ছাড়া যদি অন্য কোনো ব্যক্তিকে আত্মহত্যায় অপসহায়তা করা হয় তাহলে শাস্তিযোগ্য অপরাধ 306 ধারায়। যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে তাহলে যে কোনো তাহলে যে ব্যক্তি এমন আত্মহত্যায় অপসহায়তা করে উক্ত অপসহায়তাকারী যে কোনো বর্ণনার কারাবাস যা অনধিক 10 বছর হতে পারে এবং সেই সাথে অর্থদণ্ড। জেনে রাখা ভালো। তো চলে আসি, দেখেন 305 ও 306 ধারা আত্মহত্যা অপসহায়তাকারী শাস্তির বিধান উল্লেখ করা হয়েছে, আত্মহত্যাকারীর না। এই জায়গায় যে আত্মহত্যা করছে সে তো আত্মহত্যা অলরেডি করেই ফেলছে। তো এই জায়গায় চলে আসি আমরা 307 খুনের উদ্যোগ বা চেষ্টা। তো খুনের উদ্যোগ বা চেষ্টা এই জায়গায় আলাদা করে পড়তেছি না, আপনারা ওই ছকে চলে আসেন, নিচের ছকে এটুকু আলাদা করে পড়া লাগবে না, আমরা জাস্ট ছকটা পড়বো। পাইছেন? ছক পাইছেন না? প্রথমে আছে 304-এর ক, আছে না? 304-এর কতে দেখেন অবহেলার ফলে মৃত্যু ঘটালে, কজিং ডেথ বাই নেগলিজেন্স, 5 বছর পর্যন্ত বা অর্থদণ্ড বা উভয়। আচ্ছা, এখানে একটা কথা লেখা হয় নাই, ওই যে 304-এর ক যেরকম জামিনযোগ্য, আমলযোগ্য, আপোষ অযোগ্য, 304-এর খ একই, জামিনযোগ্য, আমলযোগ্য, আপোষ অযোগ্য, ক খ একই। 304-এর খ দেখেন জনপথে বেপরোয়া যান বা অশ্ব চালিয়ে মৃত্যু ঘটায়, সাজা কত? 3 বছর পর্যন্ত যে কোনো বর্ণনা কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। সর্বোচ্চ সাজা কত তাহলে? 3 বছর। 305 আমরা পড়ছি, দেখেন 305 শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় সহায়তা করুন। 305 মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। 306 দেখেন আত্মহত্যায় সহায়তা করুন, যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 10 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে কি বলেন অর্থদণ্ড। এখন আপনারা যখন দণ্ডবিধি পড়তে যাবেন আপনারা অনেকে মনে করবেন যে এত শাস্তি কিভাবে মনে রাখবো, এত শাস্তি কিভাবে মনে রাখবো। যার এই এই অনুভূতিটা হবে মনে করবেন যে আপনি সঠিক পথে আছেন, আর যার এই অনুভূতি হচ্ছে যে আমার মনে আছে সে, তার সমস্যা আছে। যার একবার পড়লে মনে থাকে সে সুস্থ স্বাভাবিক মানুষ না। হ্যাঁ, এটাই আসল কথা, বুঝতে পারছেন? তো আল্লাহ মানুষকে সৃষ্টি করছে এমন ভাবে যে আপনি যাতে একবার পড়ে আপনার যাতে মনে না থাকে। এটার কারণ হচ্ছে কিভাবে, ধরেন আপনার যদি সবকিছু মনে থাকে তাহলে আজকে আপনার ধরেন একজন প্রিয়জন মারা গেছে বা খুব একটা কষ্ট পাইছেন, তাহলে ওই দুঃখ তো আপনি জীবনও ভুলতে পারবেন না, ওটা তার জীবনেই মনে থাকবে। তাই এই জন্য সৃষ্টিকর্তা মানুষকে এমন ভাবে তৈরি করছে যে সে যাতে ভুলতে পারে, বুঝছেন? তো এখন পরীক্ষার যে আমরা পড়া, এটা আপনারা চাপ নিবেন না, রেগুলার আসেন আর বারবার খালি দেখেন, বারবার দেখেন, ক্লাস টেস্টে অংশগ্রহণ করেন, বাসায় পড়তে না পারেন কোনো আপত্তি নাই, আপাতত এই জায়গায় রেগুলার আসেন এবং এই জায়গায় যে ক্লাসটুকু করেন এইটুকু মনোযোগ দিয়া করেন। বাসায় বই পড়তে না পারেন ভিডিও দেখেন, দেখতে না পারেন চালাই দিয়ে ঘুমাই থাকেন, বুঝতে পারছেন? তাহলে দেখবেন যে আস্তে আস্তে এটা মনে থাকবে, একবারে মনে থাকার দরকার নাই। আচ্ছা, তো এখন আমরা চলে আসি 307 অ্যাটেম্প টু মার্ডার। ফৌজদারি মামলায় প্রচুর এই ধারায় মামলা হয়, খুনের উদ্যোগ বা চেষ্টা। 307 ধারায় 3 রকমের সাজা আছে, ধারায় একটা কিন্তু এই জায়গায় সাজা আছে 3 রকমের। প্রথম দেখেন অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনার 10 বছর কারাদণ্ড। এটার অর্থ কি? ধরেন করিম খবির রে হত্যা করার পরিকল্পনা করছে,
এবং পিস্তল দিয়ে গুলিও করছে, কিন্তু ওই গুলির কোনো অংশ কবিরের লাগে নাই। তাহলে এই জায়গায় করিম যে অপরাধটা করছে, অ্যাটেম্প টু মার্ডার, এই জায়গায় করিমের সাজা হবে 10 বছর। কত বছর? 10 বছর। পরের অংশ দেখেন, খুনের উদ্যোগের গোল আন্ডারলাইন করবেন, কাজের ফলে যদি গোল দিবেন আঘাত হয়, যদি আঘাত হয় তাহলে অপরাধী আন্ডারলাইন করবেন যাবজ্জীবন কারাদণ্ড বা অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনা 10 বছর পর্যন্ত কারাদণ্ড। অর্থাৎ সে গুলি করছিল, সে মারা যায় নাই, যারে গুলি করছিল মারা যায় নাই, বাট সে আঘাতপ্রাপ্ত হয়েছে। তাহলে এই অ্যাটেম্প টু মার্ডারের সাজা কত? যাবজ্জীবন বা 10 বছর। তাহলে গুলি করছেন, টোটালি কোনো আঘাতই হয় নাই, 10 বছর। অ্যাটেম্প নিছেন, মারা যায় নাই কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে, যাবজ্জীবন বা 10 বছর। যাবজ্জীবন বা 10 বছর। পরেরটা দেখেন, অ্যাটেম্প বাই লাইফ কনভিক্ট, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি, এটা গোল দিবেন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি, গোল দিবেন আঘাত দিয়ে, আঘাত দিয়ে। খুনের চেষ্টা করলে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে। ব্র্যাকেটে লেখেন একমাত্র শাস্তি নয়, একমাত্র শাস্তি নয়। হয় নাই বাটিয়ে না, ঠিক আছে, একমাত্র নয় লিখছেন। আচ্ছা, এখানে একটু বুঝেন যে যা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত একজন ব্যক্তি সে যদি খুন করে তাহলে 303 ধারায় তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। আর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি খুনের উদ্যোগ নিছে, খুনের উদ্যোগ নিছে, কিন্তু সে উদ্যোগের ফলে ওই ব্যক্তি মারা যায় নাই, কিন্তু কি হয়েছে? প্রাপ্ত হয়েছে। সেই ক্ষেত্রে সর্বোচ্চ সাজা হতে পারে কি বলেন? মৃত্যুদণ্ড। বাট এটা কিন্তু একমাত্র না, বুঝেন? সর্বোচ্চ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর। 303-এও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তির কথা বলা আছে, 307-এও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তির কথা বলা আছে। 303-এ বলেছে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি যদি কাউরে খুন করে তাহলে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, ওই জায়গায় আর কোনো সাজা নাই। আর 307-এ বলেছে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি যদি কাউকে আঘাত, খুনের চেষ্টা করছিল কিন্তু খুন করতে পারে নাই, হয়েছে কি আঘাত, তাহলে তার সর্বোচ্চ সাজা কি হতে পারে? মৃত্যুদণ্ড। এটা কিন্তু একমাত্র না, এ জায়গা মৃত্যুদণ্ড হতে পারে বা ওই যে আগের যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর। বুঝেন কিনা? 309 ধারাটা দেখেন, সামনে বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে এবং সেই সাথে ভাইবা হবে। ভাইবার সময় ভাইবা বোর্ডে যারা থাকেন ওনারা জিজ্ঞাসা করে বলেন তো এমন কোন অপরাধ যে সংগঠন হলে শাস্তি নাই কিন্তু ব্যর্থ হইলে সাজা আছে। এই যে 309 দেখেন, আত্মহত্যার প্রচেষ্টা, আত্মহত্যার প্রচেষ্টা, আত্মহত্যা করে যদি সে মারাই যায়, আত্মহত্যা করছে, তাহলে তারে তো সাজা দেওয়ার ব্যবস্থা নাই। বাট সে যদি বেঁচে থাকে অনধিক 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। বুঝছেন? সদর হাসপাতালে যে বসে থাকবেন নির্মল, দেখবেন যে যে আত্মহত্যায় বিষ খাইছে সেই সাথে সাথে মামলা দিয়ে দিবেন তাই। আচ্ছা, তাহলে আমরা চলে আসি আত্মহত্যার প্রচেষ্টার সাজা। তো এখানে এখানে একটা কথা একটু লেখেন, ধারা 308। হ্যাঁ বলেন বলেন। যে কেউ করতে পারে, ফৌজদারি মামলা যে কেউ করতে পারে, তার ফ্যামিলির কারোরই করতে হবে এমন কোনো কথা নাই। কিছু কিছু মামলা আছে সেই মামলাগুলো শুধু সুনির্দিষ্ট ব্যক্তিগণ করতে পারে, সেটা ফৌজদারি কার্যবিধির 195 থেকে 199, যেরকম রাষ্ট্রদ্রোহিতা, ব্যভিচার, তারপরে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা, এই মামলাগুলো। আর অন্যান্য যে কোনো মামলা, এই জায়গা যদি একটা খুন হয়, এই খুনের মামলা কে করবে জায়গা?
অন্য যে কেউ করতে পারে, কেউ যদি না করে পুলিশ বাদী হয়ে মামলা হবে। বুঝছেন? 308 ধারাটা একটু লেখেন, এ জায়গায় লেখেন 308 ধারা। এ জায়গায় নাই, বাট লেখেন ধারা 308। নিন্দনীয় নরহত্যার উদ্যোগ, নিন্দনীয় নরহত্যার উদ্যোগ। লিখছেন? অ্যাটেম্প টু কালপাবল হোমিসাইড, ওই জায়গা উপরে দেখেন অ্যাটেম্প টু মার্ডার লেখা আছে, আর জাস্ট ওই জায়গা হবে অ্যাটেম্প টু কালপাবল হোমিসাইড। কালপাবল হোমিসাইড। হাইপেন দিয়ে লেখেন 3 বছর, 3 বছর। লিখছেন? অবলিক দিয়ে লেখেন যে 7 বছর, ব্র্যাকেটে লেখেন আঘাত করলে। লিখছেন? তাহলে এই জিনিসটা বুঝেন, এই জায়গায় শাকিল আর অনিক হঠাৎ করে তারা, অনিক একটা আপত্তিকর কথা বলতে, শাকিল অনিকরে ধরেন গুলি করতে গেছে রাগের বশবর্তী হয়ে তাৎক্ষণিক। যদি এটা গুলি করার ফলে অনিক মারা যেত, তাহলে এটা হতো কি নিন্দনীয় হত্যা। গুলি করতে অনেকের লাগে নাই, অনেক সরে গেছে, এটা হচ্ছে নিন্দনীয় হত্যার উদ্যোগ। সাজা কত? 3 বছর। কিন্তু যদি অনেকের আঘাত মানে কোন জায়গায় গুলিটা লেগে গেছে, মারা যায় নাই, লেগে গেছে, তখন হতো কত? 7 বছর। তাহলে অ্যাটেম্প টু মার্ডার সবাই জানে, কিন্তু অ্যাটেম্প টু কালপেবল হোমিসাইড অনেকেই জানে না। অ্যাটেম্প টু মার্ডার 307, অ্যাটেম্প টু কালপেবল হোমিসাইড 308। বুঝছেন? কি নির্মলের কি প্রশ্ন আছে মনে হয়, বলেন। শোনাশুনির কিছু নাই, খুন আর নিন্দনীয় নরহত্যা কি বুঝেন? খুনের উদ্যোগ নিলে সাজা 307, আর নিন্দনীয় নরহত্যার উদ্যোগ নিলে সাজা 308। ওই জায়গা যেরকম যে মার্ডারের উদ্যোগ নিছে 10 বছর, উদ্যোগ নিছে আঘাত হয়েছে যাবজ্জীবন বা 10 বছর, উদ্যোগ নিছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি আঘাত করছে, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা 10 বছর, এলো 307। আর নিন্দনীয় নরহত্যার উদ্যোগ নিছে 308, সাজা কত? 3 বছর। উদ্যোগের ফলে যদি আঘাতপ্রাপ্ত হয়, সাজা কত? 7 বছর। এই তো। জি, 311 তো পড়েই নাই, এই যে পর্ব দেখেন ধারা 311, দেখেন ঠগের শাস্তি, পানিশমেন্ট ফর ঠগ, যাবজ্জীবন কারাবাস এবং অর্থদণ্ড। যাবজ্জীবন কারাবাস এবং অর্থদণ্ড। আবার ঠগ কাকে বলে আগে শুনেন। আমরা তো নর্মালি কথা বলার সময় বলি যে অমুক অমুককে ঠগাইছে, ও একটা ঠগ বাটপার বলি। ঠগ হলো যে যদি কোনো ব্যক্তি হত্যাকারী বা দস্যুতা করে বা শিশু অপহরণ করে, এরকম কোনো ব্যক্তির সাথে অভ্যাসগতভাবে মেলামেশা করে। ধরেন আমি যদি এমন কারোর সাথে মেলামেশা করি যে হত্যা করি, হত্যাকারী আর কি, এমন কারোর সাথে মেলামেশা করি যারা তাদের কাজ হচ্ছে শিশু অপহরণ করা, তাহলে আমি এই জায়গা কি করেছি? ঠগ করেছি বলে গণ্য হবে। আপাতত দৃষ্টিতে আপনার মনে হচ্ছে যে শুধু মেলামেশা করলাম এত বড় শাস্তি, বাট শাস্তি আসলেই অনেক বেশি। দেখেন 311 ধারায় ঠগের শাস্তি যাবজ্জীবন কারাবাস এবং সেই সাথে অর্থদণ্ড। আপনি করবেন, হবে না কি হয়েছে তাতে? ব্যতিক্রমের দরকার আছে, দেখেন হবে না কেন? ঠগের ধারা তো আর বাতিল করে নাই। তাহলে যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে কি বলেন? অর্থদণ্ড। এখানে একটা মানে বিশেষ কথা মনে রাখেন যে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, 303।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি কাউরে খুন করে নাকি। আর একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড কত? 311। এখানে আরেকটা পার্থক্য আছে, 303-এ শুধু মৃত্যুদণ্ডই আছে, ওই জায়গায় অর্থদণ্ড নাই। আর এই জায়গায় যাবজ্জীবন কারাদণ্ডের সাথে কি আছে? অর্থদণ্ড আছে। বুঝছেন? এখন প্রশ্ন করতে পারেন যে স্যার ওই জায়গা 303-এ অর্থদণ্ড দিল না কেন, আর এই জায়গা অর্থদণ্ড দিছে কেন? 303-এর যুক্তি এটাও হতে পারে যে অলরেডি তো একটা মামলায় সে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আছেই, আবার হত্যা করছে, তাহলে তো মৃত্যুদণ্ড দিচ্ছি, ওরে অর্থদণ্ড তো একটু দেয় নাই আর কি। আর 311-তে সে আগে সাজা এখনো পাই নাই, ছক করলে একমাত্র সাজা যাবজ্জীবন কারাবাস। তাহলে ঠগের মামলায় দুইটা বিষয় হতে পারে, হয় সে খালাস পাবে, আর না হলে তার যাবজ্জীবন কারাবাস হবে। ঠগের সংজ্ঞা দিচ্ছে 310, শাস্তি বলছে 311। বুঝছেন? জেনে রাখা ভালো। দেখেন 305 ধারায় শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় সহায়তা কারণের অ্যাবেটমেন্ট অফ সুইসাইড চাইল্ড অর ইনসেন্ট পারসনের সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। 307 ধারায় অ্যাটেম্পট বাই লাইফ কনভিক্টস যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি আঘাত দিয়ে খুনের চেষ্টা করলে গোল দিবেন, মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে। এই যে আমরা চলে আসি ঠগের সংজ্ঞা এবং শাস্তি। দেখেন কোন ব্যক্তি হত্যাকারীর মাধ্যমে, আন্ডারলাইন করবেন, হত্যাকারীর মাধ্যমে বা হত্যাকারীর সঙ্গে গোল দিবেন দস্যুতা অনুষ্ঠান, গোল দিবেন শিশু অপহরণের উদ্দেশ্যে, আন্ডারলাইন করবেন অভ্যাসগতভাবে এক বা একাধিক ব্যক্তির সাথে গোল দিবেন মেলামেশা করলে সেই ব্যক্তি ঠগ করেছে বলে গণ্য হবে। এক বা একাধিক ব্যক্তির সাথে কি করলে? মেলামেশা করলে সেই ব্যক্তি ঠগ করেছে বলে গণ্য হবে। তাহলে অপরাধ করা লাগে না, আপনি যদি খারাপ লোকের সাথে মেশেন তাহলে সেও এই যে একটা অপরাধ করেছে বলে গণ্য হবে। তাহলে দেখেন ঠগের একমাত্র শাস্তি হলো অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ দণ্ডবিধি 311 ধারায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। তপন বুঝছেন ঠগ কাকে বলে? বুঝছেন? আপনারা কেউ আছেন নাকি এই জায়গায় ঠগ? আচ্ছা দেখেন, যাবত বর্তমানে না থাকলেও মামলা দিয়ে দিবে। দেখেন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি কর্তৃক খুনের উদ্যোগে আঘাত করা হলে সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। কত ধারায়? 307, খুনের উদ্যোগে। 2 নাম্বারটা দেখেন আত্মহত্যার প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি কি? এই জায়গায় আত্মহত্যার প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড, কিন্তু যদি কোনো অপশনে থাকতো 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, তাহলে উত্তর হতো সেইটা, যে যদি কোনটার সাথে অর্থদণ্ড থাকে সেটা হলো সর্বোচ্চ শাস্তি। বুঝছেন? আমরা চলে আসি সেলফ প্র্যাকটিসের 4 নাম্বার প্রশ্নায়। শাকিল পড়েন, জোরে পড়েন। একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জনতার মধ্যে গাড়ি চালিয়ে দেয় এবং কিছু মানুষের মৃত্যু হয়, সে দায়ী হবে। ইচ্ছাকৃত শব্দটা বললেন, ইচ্ছাকৃত পাইছেন? সে বাংলায়? এই লাইটটা একটু অন করে দেন, এটা না, হ্যাঁ। সে দায়ী হবে। জনতার উপর গাড়ি চালালেই 300 খনা, এই জায়গায় ইচ্ছাকৃত ভাবে চালাইছে। অবহেলা করে চালাইলে হতো 300 খ। আর যখন আপনি ইন্টেনশনালি কাজটা করছেন তখন সেটা হয়ে যাবে নিন্দনীয় নরহত্যা। 3টা স্টার দেন। বুঝছেন? পাঁচ নম্বর পড়েন শাকিল, জোরে। দণ্ডবিধি 304 ক ধারায় অবহেলার ফলে মৃত্যু ঘটানোর জন্য কোনো ব্যক্তিকে দণ্ডিত করতে হলে হত্যার ক্ষেত্রে অভিপ্রায় এবং জ্ঞান থাকতে হবে। অভিপ্রায় বা জ্ঞান থাকার প্রয়োজন নেই, অবহেলা থাকতে হবে। অভিপ্রায় বা জ্ঞান থাকার প্রয়োজন নাই। 304 কতে অভিপ্রায় বা জ্ঞান থাকার প্রয়োজন। নাই। এই জায়গায় দেখাইতে হবে কি ছিল? নেগলিজেন্স ছিল।
6 নাম্বার দেখেন। চিকিৎসা অবহেলা জনিত মেডিকেল নেগলিজেন্সের কারণে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে ডাক্তারকে দণ্ডবিধি কত ধারায় দণ্ডিত করা যাবে? কত ধারা? 304 ক ধারা। 304 ক ধারা। ক ধারায়। বুঝছেন? হুম। 8 নাম্বারেও 3টা স্টার দেন, গুরুত্বপূর্ণ। বেপরোয়া যান বা পড়া অসতর্ক লাগবে না, এটা পড়া লাগবে না। 12 নাম্বারে 3টে স্টার দেন, গুরুত্বপূর্ণ। 16 নাম্বারে 3টে স্টার দেন, গুরুত্বপূর্ণ। 20 গুরুত্বপূর্ণ। 25 গুরুত্বপূর্ণ। 25, 27, 28 গুরুত্বপূর্ণ। এতক্ষণ যা পড়ছি এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আগামীকাল পড়া কিন্তু সকাল 10টায়, আজকে এখনো শেষ হয় নাই, এমনি মনে করাই দিচ্ছি। আগামীকাল পড়া সকাল 10টায়। হ্যাঁ বলেন বলেন ইব্রিয়া সাহেব। যে বাকিরা যে হত্যাকারীর ওরা যে আগে বেরিয়ে আছে তদন্ত জানি তো। এটা যে মামলা করবে সে তো অবশ্যই প্রমাণ তার করতে হবে যে সে অমুক হত্যাকারীর সাথে অমুক মামলায় হত্যাকারী বা অমুক শিশু অপহরণ সে করতে। এখন তার পক্ষেই জানি তো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? এখন আমি যদি মুখ দিয়ে বলি যে অমুক হত্যাকারী, এটা কিন্তু হবে না। হত্যাকারী প্রমাণ করতে হলে আগে তার সে যে হত্যাকারী এর একটা প্রমাণ আগে থাকা লাগবে। তো আমরা চলে আসি ধারা 312 থেকে 318। এই শ্রেণীর মূল তাকান কেন? গর্ভপাত করানো, কজিং মিসক্যারিজ। বাসায় গিয়ে তো পড়বেন না, খালি খালি এই জায়গা পড়ে যান। আমরা এই জায়গায় সকাল 10টায় শুরু করি, রাত 10টায় শেষ হয়েছে, এরকম নজিরও আছে। এবং এই যে যে কিছুদিন আগে যে আপনার এমসিকিউ পরীক্ষা হলো, এই এমসিকিউ পরীক্ষার লাস্টের কয়েকদিন প্রতিদিন ক্লাস হয়েছে 5-6 ঘন্টা করে। সকালে আসছি আর ওনারা সন্ধ্যার আগে গেছে। খাবার দাবার কখনো ওনারা এই জায়গায় আয়োজন করছে, কখনো যে যার মতো খাইছে, কখনো ওই যে মুড়িগুলো ফেলে দিছি আমি, কখনো মুড়ি চানাচুর খাইছে। এগুলা অনেক ত্যাগ তিতিক্ষার ইতিহাস আর কি। বুঝতে পারছেন? যাই হোক, আজান দিছে বোধহয়, আমাদের নামাজের বিরতি। মাগরিবের পরে একটু পড়বো, তারপর পরীক্ষা।